সবাইকে আসসালামু আলাইকুম। ক্লাসে যারা যুক্ত আছেন সবাইকে জানাই হচ্ছে টপার্স ক্লাসরুমের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং হচ্ছে আপনাদেরকে শুভ সন্ধ্যা বলা যায়। ঘুমানোর আগে গুড নাইট বলে ঘুমাবো। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের নাউন ক্লাস করব, কিন্তু তার আগে কিছু কথা আছে। দেখেন, কথা হচ্ছে আমাদের যে কোনো জিনিস পড়ার আগে যখনই নতুন কোনো জিনিস পড়া শুরু করি তখন তার কিছু বেসিক দিয়ে আমরা আগাই। দেখেন, নাউন যদি আমরা পুরোটা শেষ করতে যাই তাহলে যে জিনিসটা হবে তাহলে হচ্ছে পুরো ক্লাসে বা হচ্ছে এক ক্লাসের মধ্যে পুরোটা সম্ভব না। আমরা এই জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সিরিজ আকারে নিয়েছি আপনাদের। আমরা হচ্ছে একটা সিরিজ আকারে যেতে থাকবো, মানে হচ্ছে আজকে নাউনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমরা টপিক ভাগ করে নিছি। হ্যাঁ, তো তার আগে হচ্ছে আমরা আজকে কিছু জিনিস এক্সট্রা শুরু করা যায়। তার আগে একটু একটু বলবেন যে হচ্ছে আমার সাউন্ড এবং হচ্ছে ভিডিও এই দুটো কি ফুল ক্লিয়ার কিনা, মানে সাউন্ড ওকে কিনা আর হচ্ছে ভিডিও ওকে কিনা, এই দুটো একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে হচ্ছে আগামী দিন, মানে আগামী যে সময়টা আপনাদের সাথে কাটবে সেই সময়টা আমার একটু ভালো কাটবে। কারণ সাউন্ড আর ভিডিও যদি সমস্যা হয় তাহলে আশা করি আগানোটা কষ্টকর। ওকে, ওকে, আসেন ভাইয়া শুরু করা যাক। ওকে, অল ওকে, থ্যাংক ইউ। দেখেন, আমরা যদি বেসিক্যালি কথা বলি যে পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে দেখেন, যদি কথা বলা যায় একটা বাক্যের বেসিক্যালি গঠন কি, একটা বাক্যের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে তো হচ্ছে বাকি অংশ অবজেক্টের দিকে বা আরো যেগুলো থাকে। এখন এই সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা শুধুমাত্র কার? দুইজনের, একটা হচ্ছে নাউনের আর একটা হচ্ছে প্রোনাউনের। সাবজেক্ট এটা খুব সহজ আর সরল জিনিস, যত ভেজাল হচ্ছে ভার্বের মধ্যে। ঠিক আছে, সে যাই হোক, এখন কথা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসার যোগ্যতা শুধুমাত্র কার? নাউন আর প্রোনাউনের। আমরা দেখবো হচ্ছে আজকে নাউনের ফুল অ্যাপ্লিকেশন, দেখা যায় কিভাবে কাজ করে। ওকে, তাহলে প্রথমত যদি বলা হয় যে নাউনের সংজ্ঞা কি, আমরা খুব ভালো করে জানি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হচ্ছে কোনো কিছু নামকে আমরা কি হিসেবে জানি, যে কোনো কিছু নামকে আমরা নাউন হিসেবে জেনে থাকি। আচ্ছা, তাহলে একটু বলবেন যে আমাকে চাইল্ডহুড এটা কিসের নাম, বা হচ্ছে যদি বলা যায় যে হচ্ছে ফাদারহুড এটা কিসের নাম। আসলে এটা একটা সত্তার নাম, মানুষের ভিতরে যে পিতৃত্ব বোধ থাকে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফাদারহুড। ওকে, তাহলে এটা একটা নাউন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটু বলেন তো, যদি আপনাকে একটা বলা হয় প্রিডিকামেন্ট, যদি আপনাকে বলা হয় প্রিডিকামেন্ট, এটা কোন ধরনের ওয়ার্ড? অর্থাৎ দেখেন, আপনি ফাদারহুডের অর্থ না করতে পারলেন কিন্তু প্রিডিকামেন্টের কি অর্থ করা যাচ্ছে? হয়তো অনেকে আসেন এখানে ক্লাসের মধ্যে, প্রিডিকামেন্ট শব্দের অর্থই হয়তো অনেকে জানেন না বা ওয়ার্ডটা প্রথম দেখতেছেন। বাট আপনাকে যদি একটা বেসিক কথা বলা হয় যে ফাদারহুড কোন পার্টস অফ স্পিচ, দেখেন আপনি একটা বিশেষ পদ্ধতিতে বের করতে পারতেছেন। শব্দের শেষে কি আছে? হুড আছে। আরেকটা দেখা যায় প্রিডিকামেন্ট, আপনি ওয়ার্ডটা যদি জীবনে প্রথমও দেখেন তারপর একটা জিনিস দেখতে পাচ্ছেন লাস্টে কি আছে? মেন্ট। অর্থাৎ শব্দের শেষে কিছু বিশেষ জিনিস থাকলে বোঝা যায় সেটা কোন পার্টস অফ স্পিচ হবে। তার আগে একটা বিষয় জানা উচিত, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে শব্দ গঠন করা যায় দুই পদ্ধতিতে। কি বললাম? শব্দ গঠন করা যায়, মানে ওয়ার্ডস ক্যান বি ফর্মড, শব্দ গঠন করা যায় ইন টু ওয়েজ, মানে দুইটা পদ্ধতিতে শব্দ গঠন করা যায়। কি কি মাধ্যমে? এর প্রথমটা হচ্ছে এক নাম্বার প্রেফিক্সের মাধ্যমে, অর্থাৎ মূল ওয়ার্ডের সাথে একটা প্রেফিক্স যোগ করা যায়। প্রিফিক্স মানে যেটা পূর্বে বসে, প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। আমরা কি হিসেবে জানি? প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ। যদি বলা হয় সাফিক্সের বাংলা কি, দেখেন অনেকে আছে যে প্রিফিক্স মানে উপসর্গ, তাহলে সাফিক্সের বাংলা কি? আপনারা অন দা ফ্লোতে মাঝে মধ্যে আবেগের তাড়নায় বলে ফেলেন, বলেন তো কি বলেন? দেখেন অনেকে হয়তো বলবেন এভাবে যে হচ্ছে সাফিক্স বাংলা হচ্ছে অনুসর্গ, বাট অ্যাকচুয়ালি সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়। সাফিক্সের বাংলা কি ভাই? প্রত্যয়। এখন সাফিক্স দেখে নাউন চেনা যায় না, কিন্তু চেনা যায় কি দেখে? সরি, প্রিফিক্স দেখে নাউন চেনা যায় না, চেনা যায় হচ্ছে সাফিক্স দেখে। সেজন্য আমাদেরকে জানতে হবে যে শব্দের শেষে কোনগুলা সাফিক্স থাকলে সেটা নাউন হতে পারে।
ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু করা যায়। তাহলে প্রথমত যে কথাটা লিখবেন, খাতা একটা পয়েন্ট বানাবেন, সেই পয়েন্টটার নাম হচ্ছে নাউন চেনার উপায়। এটা হচ্ছে বেসিক কথা, যে নাউন চেনার উপায়। আগে বলে দেই ভাই, আমার বাংলা হাতের লেখা মাশাআল্লাহ খুবই সুন্দর, এমনিতে বুঝবেন না, আপনাকে খুব কষ্ট করে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে নাউন চেনার উপায়। তাহলে আমরা নেক্সট স্লাইডে সম্পূর্ণ চলে যাই। এই যে যদি আমরা চিন্তা করেন যে নাউনের কিছু কিছু সাফিক্স আছে, দেখেন এক এক করে আসা যায়। নাউন চেনার উপায়, প্রথম কথা কি, কিছু সাফিক্স, অর্থাৎ কিছু সাফিক্স আছে, এই সাফিক্স গুলো আমাদের লাগবে। যেমন মেন্ট, মেন্ট দিয়ে ওয়ার্ড গঠন করা যায় হচ্ছে কমিটমেন্ট, অ্যাডভান্সমেন্ট। তারপর টিআইওএন, যেমন এডুকেশন না, উচ্চারণটা হবে এডুকেশন, ইটস নট ডি, এটা হচ্ছে বর্গীয় জয়ের মতো। তারপরে হচ্ছে ফরমেশন, SION দিয়ে একটা বানান প্রায় ভুল করা হয়, সেটা হচ্ছে অকেশন। দেখেন অকেশন বানান প্রায় আপনারা ভুল করে ডাবল এস বসায় দেন আবেগের তাড়নায়, কিন্তু কথা হচ্ছে ভাই পরীক্ষার হলে তো আবেগ কাজ করলে হবে না, কাজ করে দেওয়া হবে কি, বিবেক। নেক্সট আসেন হুড, চাইল্ডহুড, ব্রাদারহুড, নেস দিয়ে আসে কাইন্ডনেস, গ্রেটনেস। এই বাম পাশে আপনি যতগুলো দেখতেছেন, মেন, শন, SION, হুড, নেস, ডম, যেমন উইজডম, ফ্রিডম, একটা ওয়ার্ড প্রায় আসতে দেখা যায় বোরডম, দেখেন বোরডমও কিন্তু একটা নাউন। নেক্সট আসেন শিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। এই যে উড়ে, উড়ে যদিও কথাটা শুনতে হাস্যকর শোনায়, বাট এটা হচ্ছে উড়ে বলতে দুইটা উড়ে আছে, একটা আছে DURE, একটা আছে হচ্ছে কি বলা যায় TURE, আরেকটা আছে SURE। এই তিনটা জিনিস, এই জন্য একবার আমি বলছি URE, সেটা ডি থাক, টি থাক কিংবা এস থাক। যেমন হচ্ছে প্রসিডিওর না, উচ্চারণটা হবে প্রসিজার। নেক্সট আসেন ডিপার্ট থেকে আসে ডিপারচার। সি যেমন কনফিডেন্স, এসেন্স। এজ ওয়েস্টেজ, ইউজেস। তারপর হচ্ছে টিওয়াই গ্র্যাভিটি, অ্যাক্টিভিটি। সিওয়াই তে আসে ডিসেন্সি, ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে তো আপনারা জানি যে হচ্ছে কি, ইনফ্যান্ট মানে হচ্ছে নবজাতক, মানে হচ্ছে শিশুদেরকে বলা হয়। IS মানে ইজম, যেমন সেকুলারিজম, আইডিয়ালিজম। কলোনি থেকে কি আসে, কলোনিয়ালিজম, এই জিনিসগুলা। তারপর হচ্ছে GHT বা GTH, সিঙ্গার, প্রোডিউসার, ER, OR, টিউড। এটাকে উচ্চারণ অনেকে বলেন হচ্ছে চিউড, বাট অ্যাকচুয়ালি উচ্চারণটা চিউড না, উচ্চারণটা হবে কি ভাই, টিউড। কথা কি বুঝতে পারছেন? যেমন অ্যাটিটিউড, অ্যালটিটিউড। আরেকটা আছে হচ্ছে যারা অক্ষাংশ পড়েন আপনারা, বিভিন্ন ওই যে ভূগোলে পড়েন অক্ষাংশ, অক্ষাংশ যদি বলেন এটা হচ্ছে ল্যাটিটিউড বলে, যদি বলেন দ্রাঘিমাংশ এটাকে বলে হচ্ছে লংগিটিউড। যারা হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ছেন তারা জানার কথা। তারপর ভার্বের সাথে AL, যেমন রিমুভ থেকে আসে কি, রিমুভাল। ডিসপোজ থেকে আসে ডিসপোজাল। অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল। প্রপোজ থেকে প্রপোজাল। এবং লাস্ট একটা দেখতেছেন ভার্বের সাথে আইএনজি। এই ভার্বের সাথে আইএনজি যখন হয় তখন সেটাকে জেরান্ড বলা যায়, তখন সেটাকে কি বলা যায়, জেরান্ড। যেমন রিড থেকে কি আসে, রিডিং। আবার প্লে থেকে আসে কি, প্লেইং। অর্থাৎ এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে, সেই ওয়ার্ডটা ইত্যাদি কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেই ওয়ার্ডটি, দেখেন একটা কথা বলা আছে সাধারণত নাউন। দেখেন আমি কিন্তু আপনাকে বলি নাই সব সময় নাউন, বলছে কি সাধারণত নাউন। দ্যাট মিন্স 100% কারেক্ট না, 100% কারেক্ট যে হবে ব্যাপারটা এমন না, এটা সাধারণত। অর্থাৎ যদি বলা যায় যে হচ্ছে 99% ক্ষেত্রে এটা মিলে যায়। কথা কি বুঝছেন? 99 না, এটা বেশি বলে ফেললাম, এটা হচ্ছে 95% ক্ষেত্রে মিলে যায়। তাহলে বাকি যে 5%, ওই 5% এর জন্য আমাকে ডিটেইলসে, মানে উই হ্যাভ টু ডাইভ ইনটু দ্য ডিপ। ক্লিয়ার এইটুকু? তাহলে হচ্ছে প্রথমত যে জিনিসটা লাগতে হচ্ছে, আমাদেরকে দেখতে হচ্ছে যে কোনগুলো সাফিক্স থাকলে নাউন হয়, তার একটা লিস্ট হচ্ছে এইটা। তাহলে এখন একটু আমরা যদি দেখি যে হচ্ছে কোনটা কিভাবে কোন নাউন হয়, তাহলে একটু আসেন আমরা দুই একটা কোশ্চেন একটু সলভের দিকে আগাই, ঠিক আছে? যেমন এই যে ওয়ার্ডটা, দা ওয়ার্ড রিপ্রোডাকশন, এই রিপ্রোডাকশন কোন পার্টস অফ স্পিচ? আপনি যদি একটু চিন্তা করে দেখেন এই জায়গায় কি আছে, দেখেন রিপ্রোডাকশন লাস্টে আছে একটা TION, দ্যাট মিন্স অবশ্যই কি নাউন। এই তো নেক্সট আসেন ডেসপারেট, ডেসপারেট মানে কি আমরা জানি হচ্ছে ওই যে বলে না অনেক সে ডেসপারেট হয়ে গেছে, মানে হতাশ হয়ে গেছে। এই ডেসপারেট থেকে আসে হচ্ছে ডেসপারেশন। তাহলে ডেসপারেশনের লাস্টে আবারও কি দেখতেছেন, ION মানে শন। তাহলে ডেসপারেশন ওয়ার্ডটা অবশ্যই কি হবে, দুই নাম্বারটা উত্তর হচ্ছে নাউন। তিন নম্বরে আসেন হুইচ পার্ট অফ স্পিচ ওয়েস্ট, হুইচ পার্টস অফ স্পিচ অফ ওয়েস্ট। তাহলে কথা হচ্ছে ওয়েস্ট অ্যাকচুয়ালি কি, ওয়েস্ট অ্যাকচুয়ালি কি? দেখেন আপনারা যদি বলেন যে ওয়েস্ট, ওয়েস্ট হচ্ছে একটা ভার্ব, ওয়েস্ট একটা কি ভার্ব। কিন্তু যদি বলা হয় এই ভার্বের নাউন ফর্ম কি, মনে রাখবেন এই ভার্বের নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ। অর্থাৎ যদি বলবেন ওয়েস্ট, ওয়েস্ট হচ্ছে একটা ভার্ব।
যদিও এটা মানে টাইপ করা উচিত ছিল যে হচ্ছে ওয়েস্টেজ কোন পার্টস অফ স্পিচ, কারণ এটা নাউনের কোশ্চেন এবং এটা ঢাকা ভার্সিটিতে একবার আসছিল আর একটা সম্ভবত কোন একটা ব্যাংকের পরীক্ষায় আসতে দেখা গেছে একে। তাহলে হচ্ছে ওয়েস্টেড নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ, ক্লিয়ার। আর ওয়েস্ট যদি বলা হয় তাহলে সেটা ভার্ব, যেমন ইউজ হচ্ছে একটা ভার্ব কিন্তু ইউজেস হচ্ছে নাউন, ওই যে এজিই একটা থাকে। ওকে, নেক্সট আসেন। আরো যদি বলা হয় দ্য নাউন ফর্ম অফ ইউনিভার্সাল, বলেন তো 4 নাম্বারটার অ্যানসার কি? কোশ্চেনটা একটু আপনাদের কাছে সহজ মনে হতে পারে বাট কোশ্চেনটা ট্রিক্স করা আছে একটু। বলেন 4 নাম্বারের অ্যানসার কি? ইউনিভার্সাল একটা ওয়ার্ড যার নাম হচ্ছে চিরন্তন, এই ইউনিভার্সালের নাউন ফর্ম কি? ইউনিভার্সালিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিয়ালিটি নাকি ইউনিভার্সালিটিনেস? উত্তর কোনটা বলেন তো? দেখেন ইউনিভার্সালের নাউন ফর্ম যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে, আপনারা অনেক সময় আবেগের তাড়নায় উত্তর দাগায় ফেলেন ইউনিভার্সিটি, কিন্তু ইউনিভার্সিটি ইউনিভার্সালের নাউন নয়। তাহলে ইউনিভার্সাল মানে কি? চিরন্তন। তাহলে ইউনিভার্সালের নাউন ফর্ম হচ্ছে ইউনিভার্সালিটি। এটাকে কখনোই আপনি ইউনিভার্সিটি বলতে পারবেন না। এবং বানানটা দেখেন ইউনিভার্সালিটি, কিন্তু ইউনিভার্সিয়ালিটি নয়। উত্তর এও নয়, উত্তর ডিও নয়। দ্যাট মিন্স উত্তর হচ্ছে এ নাম্বার, ইউনিভার্সালিটি, যার বাংলা হচ্ছে চিরন্তনতা। মানে হচ্ছে একটা জিনিস যখন চিরন্তন হিসেবে নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে বলা হয় ইউনিভার্সিটি। 5 নাম্বারটার অ্যানসার যদি বলা হয় দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড রিপিট। দেখেন রিপিট, এই রিপিট মানে কি? পুনরাবৃত্তি। রিপিট মানে পুনরায়। এখন কথা হচ্ছে রিপিটের নাউন ফর্ম লিখতে গিয়ে অনেকে আমরা ভুলে এইটা লিখে ফেলি রিপিটেশন, কারণ রিপিট একটা এ আছে বাট অ্যাকচুয়ালি রিপিটেশনের বানানটা হচ্ছে এইটা আর ই পি ই টি আই টি আই ও এন, রিপিটিশন। আপনি আগে পিটিশন বের করবেন, তাহলে এই যে পিটিশন তার সামনে হচ্ছে আর ই, কিন্তু ভুল করে অনেক সময় আমরা এই নাম্বারটা দাগায় ফেলি, এই যে এটা আমাদেরকে ভুল করায়। ওই যে পরীক্ষার হলে আমরা আবেগের তাড়নায় কাজ করি, বিবেকটা কম কাজ করে। ইউনিভার্সিটি না ভাই, ইউনিভার্সিটি না, ঠিক আছে। তাহলে হচ্ছে রিপিটের নাউন ফর্ম কি? রিপিটেশন। উত্তর হচ্ছে 5 এর 2। নেক্সটে আসেন, মেক নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। দেখেন এটা প্রায় ভুল লাগে, ব্রেভ। এই ব্রেভের নাউন ফর্ম হচ্ছে ব্রেভারি। ব্রেভের নাউন ফর্ম কি? ব্রেভারি। কিন্তু যদি বলা হয় ব্রিফ, এই ব্রিফের নাউন ফর্ম হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটি, ব্রেভিটি মানে হচ্ছে সংক্ষিপ্ততা। ব্রিফ মানে সংক্ষিপ্ত, সেই ব্রিফের নাউন ফর্ম হচ্ছে ব্রেভিটি। আর যদি বলেন ব্রেভারি তাহলে সেটা কি বোঝায়? সাহসিকতা। এটা একটু জেনে রাখবেন, ব্রেভারি মানে কি? সাহসিকতা। তাহলে এই সংক্ষিপ্তর সাথে সাহসিকতার কি কোনো ইয়ে আছে, সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি বেসিক্যালি নাই। তাহলে आंसर কি? উত্তর হচ্ছে ব্রেভিটি। ব্রেভারি হবে না, ব্রিফনেস হবে না, আর ব্রিফিং তো হবে না। ওই যে প্রেস ব্রিফিং করে, আপনারা মাঝে মধ্যে ব্রিফিং দাগাইতে পারেন জেরান মনে করে, বাট কথা হচ্ছে জেরান কখন করতে হয়? জেরান করতে হয় ঠিক তখনই যখন দেখবেন কোন ওয়ার্ডের নাউন ফর্ম থাকে না। যেমন যদি বলা হয় ডেভেলপমেন্ট, নাউন ফর্ম কি? ডেভেলপমেন্ট। কন্ট্রিবিউটের নাউন ফর্ম কি? কন্ট্রিবিউশন। এই তো একই ভাবে যদি বলা হয় রিডের নাউন ফর্ম কি, তাহলে কি রিডেশন হয় বা রিডহুড হয়? হয় না। যে সকল ভার্বের নাউন ফর্ম থাকে না তাকে জেরান বানাইতে হয়, অর্থাৎ রিডিং। কথা কি বোঝা গেছে? যেমন স্লিপ, স্লিপের নাউন কি? স্লিপহুড। স্লিপনেস হয়? হয় না, তখন দিতে হয় স্লিপিং। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের নাউন ফর্ম থাকবে না, যখন কোনো ভার্বের নাউন ফর্ম থাকবে না তখন থেকে আইএনজি করবেন। অন্য কোনো ক্ষেত্রে যদি আইএনজি করেন তাহলে বাক্যটা ভুল হয়। নেক্সটে আসেন, নাউন ফর্ম অফ পায়াস। বলেন তো পায়াসের নাউন ফর্ম কি? আপনারা অনেকে আবেগের তাড়নায় একটা অ্যানসার করতে পারেন। বলেন পায়াসের নাউন ফর্ম কি? পায়াসের নাউন ফর্ম কি বলেন দেখি? এই যে আমাদের একজন বান্দা ভুল করেছেন, সেটা হচ্ছে নওরিন সুলতানা। ভাই আমরা আবেগের তাড়নায় প্রায় দেখি যে পায়াসের নাউন ফর্ম পায়াসনেস, বাট কথা হচ্ছে পায়াসনেস বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতেই নাই। আছে কি? পায়াস মানে কি? ধার্মিক। পায়াস মানে হচ্ছে ধার্মিক। তাহলে কথা হচ্ছে পায়াসের নাউন ফর্ম হচ্ছে পায়েটি। এই পায়েটি মানে হচ্ছে ধার্মিকতা। কথা কি বুঝতে পারছেন ভাই? ধার্মিকতা, পায়াসনেস নয়। আবেগের তাড়নায় পায়াসনেস বলা যাবে না, বলতে হবে কোনটা? পাইটি। পায়াসিং হয় না, কারণ পায়াস নিজে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি যোগ করা যায় না। আর হচ্ছে পায়াস হুড তো আরো হবে না। উত্তর কোনটা? উত্তর হচ্ছে 7 এর বি। এইটু ক্লিয়ার?
তাহলে দেখেন আমরা কিছু কিছু জিনিস করলাম যে হচ্ছে এগুলো কিন্তু বিগত বছরের কোশ্চেন বা হচ্ছে কিছু প্রশ্ন আমার নিজের বানানো আছে, মানে ম্যাক্সিমাম অনলাইনে যেগুলো ক্লাসগুলো হয় অনেকে তো বিগত বছরের কোশ্চেন বেশি সলভ করায়, বাট আমার কাছে এখানে কিছু কোশ্চেন আপনাদেরকে নিয়ে আসছি যেগুলো কোনো বিগত বছর আসে না, জাস্ট আপনাকে মেমোরি টেস্ট করাবো আমি, যে আসেন দেখি পারে কিনা। নতুন কোনো ধারাদর্শ তো আপনাকে পারতে হবে তাই না? শুধুমাত্র বিগত সলভ করে তো চাকরি পাওয়াটা একটা আকাশ কুসুম কল্পনা। হ্যাঁ চাকরি পাওয়া যায় যদি সেটা 12-13 গ্রেড হয়, কিন্তু যদি আমরা চিন্তা করি যে ফ্ল্যাগশিপ যেগুলো জব আছে 9ম গ্রেড বা 10ম গ্রেড, এখানে কিন্তু ইউনিক কোশ্চেন হয়, আমাদেরকে ইউনিক কোশ্চেন নিয়ে আগাইতে হবে। কথা বুঝতে পারছেন? কোশ্চেন কমন পাওয়ার আশা করবেন না, আপনাদের একটা কথা বলি যারা ক্লাস করতেছেন, কোশ্চেন কমন পাওয়ার আশা করবেন না। আশা করবেন কোনটা? যা পড়ছেন ওই পড়ার মধ্যে থাকার আশা করবেন, কারণ ইংরেজির একটা নিয়ম দিকে 1000টা কোশ্চেন বানানো যায়। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে হচ্ছে নেক্সটে আসা যাক। দেখেন পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম এই কোশ্চেনগুলো ইজি ইজি কোশ্চেন, দুই একটা আপনাদের প্যাচ লাগতে পারে, ইউনিভার্সাল প্যাচ লাগছে, রিপিট প্যাচ লাগছে, আর হচ্ছে পায়াস প্যাচ লাগছে, কারণ উত্তর ভুল দিয়েছেন আপনারা দুই একটা জায়গায়, এই তো। বাট ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো হয় না সাধারণত, যে এটা নাউন ফর্ম কি ওইটা হচ্ছে হয় হইতে দেখা যায়, বাট আমরা যদি চিন্তা করি বিসিএস এর, চিন্তা করি হচ্ছে ব্যাংকের বা অন্যান্য 9ম গ্রেড 10ম গ্রেড জবসগুলা, এগুলো সাধারণত রসগোল্লা টাইপ কোশ্চেন হয় না, তখন আপনাদেরকে স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখতে হয়। স্ট্যান্ডার্ড কোশ্চেন বের করা যায় কিভাবে? আমাদেরকে জানতে হবে এই যে এই জিনিসটা নাউনের অবস্থান। নাউনের অবস্থান দেখেন বাক্যের মধ্যে ভার একটা নির্দিষ্ট জায়গায় বসে, বসে না? সাবজেক্টের পরে বসে, আবার অ্যাডজেক্টিভও নির্দিষ্ট কোনো জায়গায় বসে, সেটা হইতে পারে হচ্ছে নাউনের আগে কিংবা লিঙ্কিং ভার্বের পরে। অর্থাৎ প্রত্যেকটা পার্টস অফ স্পিচের একটা জায়গা আছে, তেমনি নাউনের একটা বিশেষ জায়গা আছে। আপনাকে জানতে হবে যে নাউন এক্স্যাক্টলি কোথায় কোথায় বসে। তাহলে আমরা যদি বাক্যের ফরমেশন বুঝতে পারি যে নাউন কোথায় কোথায় বসে, তাহলে কিন্তু আর ভুল হওয়ার চান্স নাই। মনে করবেন সবকিছু বেইমানি করে, সবকিছু বেইমানি করে, কিন্তু ফরমেশন কখনো বেইমানি করে না। কথা কি বুঝতে পারছেন? আমাদেরকে জানতে হবে ফরমেশন, এই জন্য নাউনের অবস্থান বা নাউনের ফরমেশন। তাহলে আমার সাথে লিখেন যে নাউন বসে কোথায় কোথায়। 1 নাম্বার। আচ্ছা, একটু আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার, আপনারা ক্লাস নোট রাখবেন। ওকে, ক্লাস নোট যারা হচ্ছে একটু পেজে একটু শেয়ার দিবেন, তাহলে আমাদের মানে হচ্ছে সুবিধা হবে। দেখা যায় ক্লাস নোটে কি কি পড়ায়, কারণ একটা মানুষের টিচারের ক্লাস নোট দেখলে বোঝা যায় সেটা কোয়ালিটি কি রকম। আপনারা ক্লাস নোটটা রাখবেন। আমরা শুধু কোশ্চেন সলভ করব না, আমরা হচ্ছে কি করব, আমরা পড়বো এবং কোশ্চেন সলভ করব। নাউনের অবস্থানে আসেন 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন বসে। বসে কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট বসে কোথায়? অনেকে আপনারা প্রায় বলেন যে সাবজেক্ট বসে ভার্বের আগে, না সরি বাক্যের শুরুতে। দেখেন বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। বেসিক্যালি সাবজেক্ট বসে হচ্ছে ফাইনাইট ভার্বের আগে। নন ফাইনাইট ভার্বের আগে কখনো সাবজেক্ট বসতে পারে না, কারণ নন ফাইনাইট ভার্বের জন্য সাবজেক্ট দরকার হয় না, দরকার হয় কার জন্য? ফাইনাইট ভার্বের জন্য। তাহলে 1 নাম্বার গেল সাবজেক্ট হিসেবে। 2 নাম্বার হচ্ছে অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে, তাহলে অবজেক্ট বসে কোথায়? অবজেক্ট বসে হচ্ছে বাক্যের শেষে নয়, বসে হচ্ছে ভার্বের পরে। যদি অবজেক্ট নিয়ে 1000টা কথা বলা যাবে, আমি জাস্ট আপনাকে হালকা একটা আইডিয়া দিব যে অবজেক্ট কাকে বলে। কথা বুঝতে পারছেন? অবজেক্ট কাকে বলে। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসে মানে কি ভার্বের আগে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে নাউন বসে যেটা ভার্বের পরে গিয়ে বসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি? অবজেক্ট কি? এটা হচ্ছে আমার একটা বেসিক কোশ্চেন, তাই না? তাহলে এই অবজেক্ট কি একটা শয়তানি বুদ্ধি আছে। সোজা কথা চিন্তা করেন তো, যদি আপনাকে বলা হয় যে she bought a book, সে কিনলো একটা বই, আবারও যদি বলা হয় যে she called me, এই তো এই দুটো বাক্য একটু খেয়াল করেন। দেখেন এই দুটো বাক্যের মূল ভার্ব কোনটা? bought আর কি called, এই দুটো না? তাহলে ভার্বের পর এ বুক কি একটা নাউন প্রোনাউন, আবার কল্ড এর পর মিটাও কি নাউন প্রোনাউন। তাহলে সোজা কথা মনে রাখেন, মূল ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটাই বাক্যের অবজেক্ট। আবারও বলতেছি, মূল যে ভার্বটা থাকবে, মূল ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাই হচ্ছে বাক্যের অবজেক্ট। ওকে, তাহলে তাহলে একটু আমার সাথে লিখেন যে অবজেক্ট কাকে বলে। তাহলে অবজেক্ট কি জিনিস লিখেন আমার সাথে, সেটা হচ্ছে মূল ভার্বের পরে, মানে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের পর যে নাউন বা প্রোনাউন থাকে, মূল ভার্বের পর
যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলে? তাকে অবজেক্ট বলে। তাকে কি বলে? তাকে অবজেক্ট বলে। তাহলে কথা হচ্ছে অবজেক্ট বের করা যায় কিভাবে? অবজেক্ট বের করার একটা নিনজা টেকনিক আছে। নিনজা টেকনিক বললে ভুল হবে, এই টেকনিক আমরা সবাই জানি। এই টেকনিক হচ্ছে যদি আপনি ভার্বের পরবর্তী অংশকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, দুইটা জিনিস, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে, মানে একটা তো উত্তর পাবেন তাই না, উত্তরে যে নাউন বা প্রোনাউন পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে নাউন বা প্রোনাউন পাওয়া যায় সেটি বাক্যের অবজেক্ট। এটা হচ্ছে বেসিক কথা, সেটি বাক্যের অবজেক্ট। এই হচ্ছে আপাতত কথা। আমার বাংলা হাতের লেখা অতীব সুন্দর, বুঝতে কষ্ট হবে, এই জন্য আমি মুখে বলি। সেটা হচ্ছে ভার্বের পর, মেইন ভার্বের পর যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলে? অবজেক্ট বলে। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে আপনি যে নাউন বা প্রোনাউনটা পাবেন, অন্য কিছু না, কিন্তু কি বললাম? নাউন বা প্রোনাউন, সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট। এখন একটু চিন্তা করেন, আমরা যখন দুইটা বাক্য দেখলাম যে শি এ বুক আর কি মি, তাহলে অবজেক্ট ব্যক্তিও হইতে পারে আবার কি বস্তুও হইতে পারে। এখন আপনি যদি প্রশ্ন করেন কি দ্বারা, প্রশ্ন করছেন কি দ্বারা, তাহলে উত্তরে যেটা পাবেন সেটা কি ব্যক্তি হবে নাকি বস্তু হবে? বলেন তো। আর যদি প্রশ্ন করেন কাকে দ্বারা, তাহলে উত্তরে কি পাবেন? ব্যক্তি না বস্তু? আমরা জানি যে কাকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় বস্তু, আর কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় ব্যক্তি। তাহলে কি দাঁড়াইলো? অবজেক্ট হইতে পারে দুই টাইপের, একটা ব্যক্তি আর কি বস্তু। এবং এই বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে বলা হয় কি? ডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। কথা বুঝতে পারছেন? কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় বস্তু সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে পাওয়া যায় ব্যক্তি সেটাকে বলা হয় কি? ইনডিরেক্ট অবজেক্ট। ব্র্যাকেটে লিখে রাখবেন এই ডিরেক্ট অবজেক্টের বাংলা কি ভাই? আপনারা বাংলায় পড়ছেন, অবজেক্টের বাংলা কি? অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। এই ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে মুখ্য কর্ম, আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে গৌণ কর্ম। তাহলে এখন ছোট্ট করে একটা কথা বলা যায়, সামারি কি দাঁড়াইলো? ভার্বের পর যে নাউন বা প্রোনাউন থাকে সেটাই অবজেক্ট। অবজেক্ট ব্যক্তিও হইতে পারে, অবজেক্ট বস্তুও হইতে পারে। তাহলে অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কোনটা? এই যে মুখ্য কর্ম বা বস্তুবাচক যে অবজেক্ট সেটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট, আর ইনডিরেক্ট কোনটা? ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউনকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আবার এটা বললেন না তেরামি কইরা যে হচ্ছে আমি ব্যক্তি আমি ডিরেক্ট হব না, বস্তুটা এখানে ডিরেক্ট। একটু বলেন তো যে অবজেক্ট ফুল ক্লিয়ার কিনা? অবজেক্ট ফুল ক্লিয়ার কিনা? অবজেক্ট ফুল ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে এখন নেক্সটে আসেন। নেক্সটে হচ্ছে আমাদের আরো কিছু আলোচনা এখানে অ্যাড হবে। যেমন দেখেন অবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার, আমরা কিন্তু নাউনের অবস্থান এখনো শেষ করতে পারি নাই। নাউনের অবস্থান কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, ঠিক আছে? 3 নম্বরে আসেন, দুইটা তো গেল, 3-এ আসেন। অ্যাডজেক্টিভের পর, অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। এখন অ্যাডজেক্টিভ কি কি হইতে পারে? দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে মূলত পসেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে কে কে? পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন ওই যে মি, সরি মাই, তারপর কি হিজ, আওয়ার, ইওর, দেয়ার, এই জিনিসগুলা। এরপর হইতে পারে ডিটারমিনার, এরপর হইতে পারে কে? ডিটারমিনারও কিন্তু অ্যাডজেক্টিভ। মনে রাখবেন সকল ডিটারমিনার অলওয়েজ কি অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে আর্টিকেল, এই আর্টিকেল গুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যদি বলা হয় আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, আজীবনের তরে মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা ক্ষেত্র ব্যতীত, সেটা পরে বলবো আমি, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভের পরও কি বসে? নাউন বসে। ফর এক্সাম্পল আপনাকে বলা হলো এরকম একটা বাক্য, এরকম একটা বাক্য বলা হলো যে
he tried his best. এখন একটু চিন্তা করেন তো, এই বাক্যের মধ্যে আপনার প্রশ্ন করা হলো বেস্ট কোন পার্টস অফ স্পিচ। সিম্পলি চিন্তা করেন, হিজটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে বসে হচ্ছে নাউন। অর্থাৎ এখানে বেস্ট কাজ করছে কি হিসেবে, বেস্ট কাজ করছে নাউন হিসেবে। ওকে, আচ্ছা, এই জন্য বলছি অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। এইটুক, এই যে হিজ বেস্ট, তারপরে মাই বেস্ট, ইওর বেস্ট, হার বেস্ট, এই জিনিসগুলো হচ্ছে সর্বদা কি হিসেবে কাজ করে, সর্বদা নাউন হিসেবেই কাজ করে। ঠিক আছে, এরপর আসেন 4 নম্বরে, 4-এ আসেন। 4 লিখবেন হচ্ছে এইভাবে, একটু আর্টিকেল এবং প্রেপোজিশন এর পর, আর্টিকেল এবং প্রেপোজিশনের পর এই পর লিখাটা কোলন দেন। কোলন কেন দিতে বলছি তার একটা কারণ আছে। আর্টিকেল বা প্রেপোজিশনের পর একটা কোলন দেন, কোলন দিয়ে নিচে নিচে একটু লিখেন আর্টিকেল বা প্রেপোজিশনের পর যদি ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন। যদি আর্টিকেল আর প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। যদি ওয়ার্ড থাকে দুইটা, তাহলে মনে রাখবেন শেষেরটা নাউন হবে। আর নাউনকে মডিফাই করার অধিকার কার, নাউনকে মডিফাই করার অধিকার হচ্ছে অ্যাডজেক্টিভের। ওকে, তাহলে একটি ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন, দুটো ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর যদি ওয়ার্ড থাকে তিনটা, তাহলে শেষেরটা কি হবে, শেষেরটা হবে নাউন। নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ফর্মুলা। কথা কি ক্লিয়ার? দেখেন একটি ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই কি দেওয়া লাগবে, নাউন। দুটো ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর যদি ওয়ার্ড থাকে তিনটা, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। এটা হচ্ছে বেসিক ফরমেশন। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যে এই যে দেখলাম বা এটা যে দেখলেন, এটা তো একটা উদাহরণ দেওয়া দরকার, তাই না? তাহলে একটু উদাহরণে আসেন, যে হচ্ছে উদাহরণে কিভাবে কি করা যায়। আচ্ছা, একটা মিনিট। যেমন একটা উদাহরণ যদি আপনাকে বলা হয় যে হি bought a shirt, ফর এক্সাম্পল। সবচেয়ে সহজ উদাহরণটা আগে ধরি, তারপর আস্তে আস্তে কোশ্চেন সলভের দিকে যাব, দেখবেন টাফ কোশ্চেন আসবে। হি বট আ শার্ট, দেখেন আর্টিকেলের পর একটা ওয়ার্ড, সেটা অবশ্যই কি হবে, নাউন। এখন আমি যদি এই জায়গায় একটা আপনাকে নিয়ে আসি যে হচ্ছে শি বট আ ফ্যাসিনেটিং শার্ট, তাহলে এই ফ্যাসিনেটিং কাজ করে কি হিসেবে, এটা কাজ করে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। যদি এখানে নিয়ে আসি আই বট আ ভেরি ফ্যাসিনেটিং শার্ট, তাহলে ভেরিটা কাজ করে কি হিসেবে, অ্যাডভার্ব হিসেবে। এটা হচ্ছে বেসিক। দেখেন এখানে ফ্যাসিনেটিং কিন্তু জেরান্ড বললেন না, একটু আগে দেখলাম যে ভার্বের সাথে আইএনজি হলে জেরান্ড হয়, ভার্বের সাথে আইএনজি হলে সেটা কিন্তু পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। আমাদেরকে দেখতে হবে ফরমেশনটা। ফরমেশনে আপনাকে বলে দিচ্ছে আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা, তিনটা, তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এই মানে ফরমেশনের উপর ভিত্তি করে হচ্ছে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি দেখা যায়। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা চারটা জায়গা পেলাম। প্রথমত পাইলাম হচ্ছে কি সাবজেক্ট হিসেবে, দ্বিতীয়ত অবজেক্ট হিসেবে, তৃতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভের পর, আর 4 নাম্বার হচ্ছে এই যেটা দেখলাম আর্টিকেল প্রিপজিশনের পর যদি ওয়ার্ড একটাই থাকে সেটা নাউন হবে, দুইটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর তিনটা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন। তাহলে দুই একটা কোশ্চেন একটু সলভ করা যাক যাতে সুবিধা হয়। যেমন প্র্যাকটিস সেশন, কথার কথা দেখেন বলা আছে এক্সারসাইজ ইজ আ মাস্ট ফর সাউন্ড হেলথ। আপনাকে প্রশ্ন করা হলো যে মাস্ট কোন পার্টস অফ স্পিচ, আপনাকে প্রশ্ন করা হলো মাস্ট কোন পার্টস অফ স্পিচ। এই যে কিছু কোশ্চেন সলভে এখন আসা যায়। আমরা প্র্যাকটিস সেশন বাদ দিয়ে কোশ্চেন আপনাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেখাই। যদি বলা হয় এক্সারসাইজ ইজ আ মাস্ট ফর সাউন্ড হেলথ, আপনাকে বলা হয়েছে এখানে মাস্ট কোন পার্টস অফ স্পিচ। দেখেন আমরা বাক্যটাকে একটু ভাঙবো, ইচ্ছা মতো ভাঙবো। কেন ভাঙবো তার একটা কারণ আছে।
যদি বলা হয় এই যে এক্সারসাইজ, এটা কি? এটা হচ্ছে দেখেন বসছে কার আগে? বসছে হচ্ছে ভার্বের আগে। ভার্বের আগে বসছে না, তাহলে এক্সারসাইজ অবশ্যই নাউন গেল, বাক্যের মধ্যে একটা নাউন গেল। যদি বলা হয় মাস্ট কি, দেখেন আমরা মাস্ট এমনিতে জানি মডাল অক্সিলারি, দেখেন অপশনে কিন্তু মডাল অক্সিলারি দিয়ে রাখছি আমি। ওকে, তাহলে মাস্ট একটা মডাল অক্সিলারি, কিন্তু কথা হচ্ছে বাক্যে বসছে কি হিসাবে। আপনি আগে থেকে কি জানেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যে আপনাকে কি দেওয়া হয়েছে সেইটা। এখানে এটাকে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পর অবশ্যই একটা অর্থ হলে সেটা কি হবে? নাউন। আর এখানে ফর, এই ফরটা কাজ করে কি হিসেবে? প্রেপজিশন হিসেবে। এটা আপনারা জানেন যে ফর একটা প্রেপজিশন, কিছু ক্ষেত্রে কনজাংশন হয়, আমরা পরে আসব। তাহলে মাস্ট হচ্ছে এখানে কাজ করে নাউন হিসেবে। ওকে, মডাল অক্সিলারি নয়, অ্যাডজেক্টিভ নয়, আবার কি অ্যাডভার্বও নয়। উত্তর এটা। এখন দেখেন প্রিপজিশনের পর ওয়ার্ড কয়টা? দুইটা, সাউন্ড একটা, হেলথ একটা। তাহলে প্রিপজিশনের পর দুইটা ওয়ার্ড তাহলে শেষেরটা কি হবে? নাউন, আর নাউনের আগেরটা অবশ্যই অ্যাডজেক্টিভ। দেখেন পুরো বাক্যকে ভাঙাচোরা করা শেষ, কোনোটা বাদ নাই। এক্সারসাইজ নাউন, ইজ হচ্ছে ভার্ব, আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভ হয়, আবার মাস্ট কি নাউন, ফর প্রিপজিশন, সাউন্ড হেলথ প্রিপজিশনের পর ওয়ার্ড দুইটা, শেষেরটা নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এটা ক্লিয়ার। 1 2 আসেন। যদি বলা যায় লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, আপনাকে ফরমেশন বুঝতে হবে। লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, আপনাকে বলা হয়েছে যে এই যে ওয়াকিংটা কি, বানান যদি ভুল আসছে তাহলে কথা হচ্ছে লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো। দেখেন এটাকে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পর এখানে ওয়ার্ড কয়টা? দুইটা, তাহলে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগেরটা কি? এখানে ওয়াকিংটা কাজ করে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। ওয়াকিংটা কাজ করে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে জেরান্ড হচ্ছে না, ভার্বাল নাউন হচ্ছে না, অ্যাডভার্ব হচ্ছে না, উত্তর হচ্ছে ডি নাম্বারটা, অ্যাডজেক্টিভ। দেখেন ফরমেশন, আপনি আগে থেকে কি জানেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যের ফরমেশন। ওকে, তাহলে এখন আবারও ক্লিয়ার। 3 আসেন। দিস ইজ দ্য গো অফ লাইফ, আপনারা এতদিন জেনে আসছেন গো কি একটা ভার্ব, গো একটা কাজ করে কি হিসেবে? ভার্ব হিসেবে, কিন্তু একটু বাক্য দেখেন তো, বলেন তো অ্যানসার কি? দিস ইজ দ্য গো অফ লাইফ, তাহলে দেখেন এই দাটা কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের পর এখানে অফ দ্য প্রিপজিশন। তাহলে আপনারা ঠাড়া মুখস্থ আছে একটা জিনিস, যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে সবসময় নাউনই বসে, কিন্তু কথা হচ্ছে ওভাবে না করে তো এভাবেও করা যায়, যে আর্টিকেলের পর কি বসে? নাউন বসে। তাহলে উত্তর আবারও 3 এর সি। এ হবে না, বি হবে না, আর হচ্ছে ডি হবে না। দেখেন ইন্টেনসিটিভ ভার্ব কিন্তু হতে পারতো যদি সেটা ভার্ব হিসেবে ব্যবহার হইতো, অ্যাডজেক্টিভ হবে না, কারণ অ্যাডজেক্টিভ দা আছেই, আর অ্যাডভার্বও হবে না। ডান? ওকে, আরেকটা আসা যাক নেক্সটে। ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, এখানে দুটো তথ্য মনে রাখবেন, সেটা হচ্ছে বেনিফিশিয়ালের পর কি হয়? টু হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গায় না, প্রশ্ন ওয়াকিংটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন আগের বাক্যে আমরা দেখলাম, আগের বাক্যে আমরা কি দেখলাম? আগের বাক্যে দেখলাম ওয়াকিং একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে একটু বলেন তো 4 নম্বরের উত্তর কি? আগের বাক্যে দেখছি ওয়াকিং একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে ওয়াকিংটা কাজ করে কি হিসেবে বলেন? ওকে, সোজা হিসেবে আসেন। দেখেন এখানে ইজ টি ভার্ব না, তাহলে ভার্বের আগে কি বসে? ভার্বের আগে হচ্ছে এই যে নাউনই তো বসে, আমি তো নাউনই বসে রাখছি, অর্থাৎ তাহলে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে এই যে নাউন। এবং যদি নাউন না থেকে থাকতো জেরান্ড, তাও উত্তর কি? জেরান্ডই হইতো। যদি থাকতো হচ্ছে যে ভার্বাল নাউন, তাও হওয়া যাইতো কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে হচ্ছে এ হবে না, বি হবে না, আর হচ্ছে ডি হবে না। তাহলে অ্যানসার কি ভাই? তার উত্তর হচ্ছে 3, ঠিক আছে? নাউন, যেটা নাউন হিসেবেই কাজ করে। হ্যাঁ, এই 4টা ক্লিয়ার। এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন কি, কারণ ক্লাসিফিকেশন থেকে প্রচুর প্রশ্ন হয়। দেখেন আমরা নাউন কিন্তু প্রাইমারি ধারণা নিলাম যে হচ্ছে চেনা যায় কিভাবে, কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন। সোজা হিসাব করবেন, আমরা কিছু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করব, কিছু শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করব যে অ্যাকচুয়ালি নাউন কিভাবে চেনা যায়, ঠিক আছে?
এবং আবেগের তাড়না শুধু কোশ্চেন সলভ না, আমরা কিছু পড়বো তারপর কোশ্চেন সলভ করবো, পড়ার আগে কোশ্চেন সলভ আমি বিশ্বাসী না। এই জন্য আগে পুরোটা শিখবো, শেখার পরে বুঝবো, বোঝার পরে কোশ্চেন সলভ করবো। আসেন ক্লাসিফিকেশন যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে ওই যে অনেকে বলে প্রধানত দুই প্রকার, তাহলে আমরাও বললাম প্রধানত দুই প্রকার, গা ভাষায় দেই স্রোতে। এই দুই প্রকার কি? এক নাম্বার হচ্ছে কনক্রিট নাউন, আর দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের তফাৎ কি? কনক্রিট হচ্ছে পৃথিবীতে অস্তিত্ব আছে, পৃথিবীতে অস্তিত্ব আছে এমন জিনিসকে কনক্রিট বলে। পৃথিবীতে অস্তিত্ব আছে মানে কথা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন পৃথিবীতে অস্তিত্ব নাই, এটা হচ্ছে বেসিক কথা। আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই জন্য আমরা গতানুগতিক বা ঢালাও ভাবে বলি যে নাউন হচ্ছে কত প্রকার ভাই? নাউন হচ্ছে 5 প্রকার। ওকে, তাহলে দুটো পাইলাম। কনক্রিট পৃথিবীতে অস্তিত্ব আছে মানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায়। পঞ্চ ইন্দ্রিয় কোনটা? ওই যে আমি ভুলে গেছি যদিও, চোখ, নাক, জিহ্বা, তারপর হচ্ছে কান, আর হচ্ছে সম্ভবত কান হয়েছে কিনা আমি জানি না, ত্বক। এটা হচ্ছে কনক্রিট। আর কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। এই জন্য আমরা একবারে বলবো যে নাউন কয় প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আমরা এখন দেখব যে হচ্ছে এই 5 প্রকার কোনটা কিভাবে চেনা যায়। প্রথমত খাতায় হেডলাইন দিবেন হচ্ছে প্রপার নাউন, যে প্রপার নাউন হয় কিভাবে বা চেনা যায় কিভাবে। সোজা হিসাব, প্রপার মানে কি? নির্দিষ্ট। প্রপার মানে কি? নির্দিষ্ট। তাহলে কথা হচ্ছে নির্দিষ্ট যা কিছু, সেটা হইতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, যে কোনো কিছু নাম হোক না কেন, সেটা হচ্ছে প্রপার নাউন সর্বদা নির্দিষ্ট কিছু বোঝাবে। অর্থাৎ প্রপার নাউন চেনা সবচেয়ে সহজ, এই জন্য প্রপার নাউন থেকে কোনোদিন কোশ্চেন হয় না, প্রপার নাউন থেকে কোনোদিন কোশ্চেন দেখা যায় না, কারণ এটা সবচেয়ে সহজ। এবং যদি কোনো কোশ্চেন দিয়েও দেয়, সেটা ভুল করার কোনো সম্ভাবনা আছে বলে আমি বোধ করি না। ঠিক আছে, তাহলে প্রপার নাউন নির্দিষ্ট যা কিছু, তারপর একটা তথ্য আপনাকে দিয়ে রাখি। যেমন একটা বাক্য যদি বলা হয় হি ইজ রিডিং, সে পড়তেছে দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে সে একটা বই পড়তেছে, সেই বইয়ের নাম কি? দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে দা টি বড় হাতের, এ বড় হাতের আর কি এন বড় হাতের, তার মানে এটা হচ্ছে পুরো একটা উপন্যাসের নাম। দেখেন প্রপার নাউন বাক্যের যেখানে বসুক না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে এবং প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার। তাহলে এখানে দুইটা কথা মনে রাখবেন, দুইটা তথ্য মনে রাখবেন। কিভাবে দুইটা তথ্য? যে হচ্ছে প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক সর্বদা, সর্বদা কি হবে? সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যদি একাধিক ওয়ার্ড থাকে তাও ক্যাপিটাল লেটার হবে মানে। এবং নেক্সট হচ্ছে প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার, প্রপার নাউন সর্বদা মানে আজীবনের তরে এটা হচ্ছে সিঙ্গুলার। এই জন্য প্রশ্ন একটা করতে দেখা যায়। কি প্রশ্ন? একটু পরে আসতেছি আমরা। যে প্রপার নাউন সর্বদা কি ভাই? সর্বদা হবে ক্যাপিটাল লেটারে, এবং হচ্ছে আপনাকে দিতে হবে প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার, কখনো প্লুরাল হওয়া পসিবল না। একটা প্রশ্ন আসছিল এরকম, দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস, তাহলে বলেন তো ইজ নাকি আর? ইজ আ নোভেল। তাহলে কথা হচ্ছে যেহেতু একটা উপন্যাসের কথা বলা হচ্ছে, এই জন্য ইজ দেয়া লাগে। প্রপার নাউন সর্বদাই সিঙ্গুলার হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি প্রপার নাউন একটু জাস্ট দুই একটা কোশ্চেন ট্রাই করা যায়। এই যে এক নাম্বারটা, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ ভেরি ফেমাস নাকি আর ভেরি ফেমাস? সোজা হিসাব, দেখেন দা বড় হাতের, এ বড় হাতের আর কি এন বড় হাতের, দ্যাট মিন্স এই প্রপার নাউন কি সর্বদা কাজ করে সিঙ্গুলার হিসাবে। তাহলে অ্যানসার কি? ইজ। নেক্সটে আসেন, নেক্সটে আসেন। নেক্সট যদি আসা যায় সেটা হচ্ছে কি বলা হয়? দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখেন দা তো টি বড় হাতের শুরুতে জন্য, ইউ বড় হাতের, এস বড় হাতের, এ বড় হাতের, অর্থাৎ এটাও সিঙ্গুলার। আবার আসেন কার্লোস হেনরি উইলিয়ামস, সি বড় হাতের, এইচ বড় হাতের, ডাব্লিউ বড় হাতের। এখানে আবেগের তাড়নায় এস দেখে আবার ওয়ার মাইরেন না, উত্তর কি? ওয়াজ দা চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে প্রপার নাউন সর্বদা সিঙ্গুলার, এই জন্য প্রপার নাউন থেকে প্রশ্ন কখনোই আসতে দেখা যায় না। তারপরে তথ্যটা জেনে রাখবেন।
এখন আসেন দুইটা জায়গা খুব প্যাচ লাগে, ভীষণ প্যাচ লাগে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল আর 2 নাম্বার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা একটু ক্যাটাগরি করার ট্রাই করব, মানে হচ্ছে সিম্পলিফাই করার ট্রাই করব, যে হচ্ছে দ্রুত যাতে কিভাবে সলভ করা যায়। প্রথমত আসেন যে ম্যাটেরিয়াল নাউন চেনা যায় কিভাবে। ম্যাটেরিয়াল নাউন চেনাটা শয়তানি বুদ্ধি আছে, সেটা হচ্ছে পৃথিবীতে যা কিছু দেখা যায়, মানে প্রথমত এটা এরকম যে যা কিছু দেখা যায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, কথা বুঝতে পারছেন। এবং অ্যাবস্ট্রাক্ট কি, সেটা হচ্ছে দেখা যায় না। আমার সাথে কথা কিছু লিখেন, ম্যাটেরিয়ালের অ্যাবস্ট্রাক্ট পাশাপাশি লিখেন। মানুষ প্রপারের পরে কমন পরে, আমি প্রপারের পরে আগে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট করব যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ম্যাটেরিয়াল নাউন দেখা যায় আর অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না। ভালো কথা, এটা মনে রাখেন, ম্যাটেরিয়াল নাউন ওজন করা যায়, ম্যাটেরিয়াল নাউন করা যাবে কি ওজন, আর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কখনো ওজন করা যায় না। এই দুটো জিনিসের মধ্যে একটা বেসিক জিনিস আছে, ম্যাটেরিয়াল নাউনও সর্বদা আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনও সর্বদা আনকাউন্টেবল, কথা বুঝতে পারছেন। তাহলে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট দেখা যায় না। এরপরে হচ্ছে ওজন করা যায়, এটা ওজন করা যায় না। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট কি আনকাউন্টেবল। এবং একটা কথা মনে রাখবেন, আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার। আবারও বলি, আনকাউন্টেবল নাউন সর্বদাই, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে সিঙ্গুলারই হবে। এখন কিছু উদাহরণ যদি দুই একটা দেখা যায়, যেমন যদি বলা হয় গোল্ড, গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কারণ ওজন করা যায় বা দেখা যায়। ডায়মন্ড আবারও ম্যাটেরিয়াল নাউন। এখন কথা হচ্ছে আমাদের মাথায় যে চুল থাকে, এই চুলটা কি, চুলও কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কারণ চুল একটা পদার্থ দিয়ে তৈরি এবং চুল কিন্তু ওজন করা যায়। কিভাবে? আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় অনেক আন্টি চুল বেচে, বিক্রি করে না? তাহলে কথা হচ্ছে চুল ওজন করে বিক্রি করা হয়, অর্থাৎ চুল যেহেতু ওজন করা যায় এবং আনকাউন্টেবল, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, আমাদের যে গায়ের চামড়া আছে, এই চামড়া খুলে কিন্তু ওজন করা যাবে, কিন্তু কথা হচ্ছে চামড়াও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। ব্লাড, ব্লাড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি বলা হয় ওয়াটার, ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি কিছু উদাহরণ দেখা যায়, যেমন দেখেন তো কমিটমেন্ট, কমিটমেন্ট কি দেখা যায়? দেখা যায় না। যদি বলা হয় ফ্রেন্ডশিপ, এটা কি দেখা যায়? ফ্রেন্ডশিপও কিন্তু দেখা যায় না। ওকে, আরো যদি বলে, মনে করেন কেউ আপনাকে প্রপোজাল দিল, কি দিল? প্রপোজাল দিল। আচ্ছা, সেই প্রপোজাল কি দেখা যাবে? দেখা যাবে না, ঠিক আছে। আবারও যদি বলা হয় অকেশন, যে বানানটা মাঝে মধ্যে ভুল করেন, এই অকেশন কি দেখা যায়? অকেশনও দেখা যায় না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানে এই চারটা উদাহরণ কেন দিলাম জানেন? লাস্টে মেন্ট আছে, লাস্টে শিপ আছে, লাস্টে এল আছে, লাস্টে এসআইওএন আছে। আমরা ক্লাসের শুরুতে কিছু সাফিক্স পড়ছিলাম, মনে আছে? মেন্ট, শন, হুড, নেস পড়ছিলাম না? এই লিখছিলাম যে ইত্যাদি থাকলে সেই ওয়ার্ডটি সাধারণত কি হয়? সাধারণত নাউন হয়। মনে রাখবেন, এই সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলা, এই সাফিক্স যুক্ত যে ওয়ার্ডগুলো পান, এই সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা, সাফিক্স যুক্ত যে ওয়ার্ডগুলো আপনি পান সবগুলো না। আবার যেমন ইয়ার, যেমন সিঙ্গার কিন্তু গণনা করা যায়, ওটাকে আনকাউন্টেবল না। অ্যাক্টর গণনা করা যায়, অর্থাৎ ওই সাফিক্স যুক্ত ওয়ার্ডগুলো আপনাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে। আপনারা শুরুতে যারা লিখছিলেন যে ইত্যাদি থাকলে সেটা কি হয়? সেটা হচ্ছে নাউন হয়। এবং মনে রাখবেন, ইত্যাদি থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে আপাতত একটু বলেন তো যে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট ক্লিয়ার কিনা? তাহলে যারা ক্লাস করতেছেন তারা একটু বলবেন যে হচ্ছে যদি আপনাকে বলা হয় এয়ার বা বাতাস, বাতাস কোন নাউন? ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট? ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট? বলতে পারবেন? দেখেন, এই জায়গাটা প্রায় ভুল করা হয়। আপনারা অনেকে ধরে নেন আরে বাতাস তো দেখা যায় না, বাতাস একটা ম্যাটেরিয়াল নাউন। একটু চিন্তা করেন তো, পদার্থের অবস্থা কয়টা? পদার্থের অবস্থা হচ্ছে তিনটা, কঠিন, তরল এবং কি বায়বীয়। কথা হচ্ছে এই যে কোনো পদার্থ, এই বাতাস কি বায়বীয় পদার্থ না? তাহলে যে কোনো পদার্থই তো ম্যাটেরিয়াল রে ভাই, পদার্থ ইংলিশে তো ম্যাটেরিয়াল, সোজা হিসাব।
তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে সোজা কথা যে কোনো পদার্থ। কিন্তু কথা হচ্ছে আমাদের বাপ মারা যে আমারে বলে যে তুই একটা অপদার্থ, তার মানে কি আমরা ম্যাটেরিয়াল নাউন? আমরা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, আমরা নিজেরাই অবস্ট্রাক্ট নাউন। ওই যে বাপ মায়ে যে কয় যে বেটা তুই একটা অপদার্থ, মানে এই কথা জীবনে শোনেন নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। মাহফুজা পারভিন ভাই অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট না, অ্যাবস্ট্রাক্ট উত্তর নয়, ভুল। এ আর মারুফ হাসান বলছেন অ্যাবস্ট্রাক্ট, হইল না। আবার বলছেন মারিয়ানুর, আবার বলছেন অ্যাবস্ট্রাক্ট, উত্তরটা হচ্ছে ম্যাটেরিয়াল, যে কোনো পদার্থ। সেটা হইতে পারে, আপনারা ছোটবেলায় পর্যায় সারণী পড়তেন না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন পড়ছেন তো? প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন, প্রত্যেকটা। একটা কথা মনে রাখতে পারেন, পর্যায় সারণীতে প্রাপ্ত যতগুলো আপনি হচ্ছে ধাতু পাইছেন, মৌল পাইছেন বা গ্যাস পাইছেন, আল্লাহর রাস্তে সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটাও অ্যাবস্ট্রাক্ট না, একটাও না। তাহলে একটু বলেন তো, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ফুল ক্লিয়ার কিনা? ক্লিয়ার। যেমন একটা উদাহরণ যদি বলা হয় প্লাস্টিক, আমরা একটু কিছু বলি প্লাস্টিক, তাহলে প্লাস্টিকটা কি দেখা যায় এবং ওজন করা যায়, তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ব্রেভারি, দেখেন লাস্টে কি আছে, আর ওয়াই, মানে সাফিক্স যুক্ত ওয়ার্ড, ব্রেভ থেকে আসছে কি ব্রেভারি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। জাস্ট প্র্যাকটিস সেশন করা যাক। নলেজ, নলেজ দেখা যায় না, নলেজ দেখা যায় না, তাহলে অ্যাবস্ট্রাক্ট। ডিপারচার, ওই যে বললাম সাফিক্স যুক্ত ওয়ার্ড, অ্যাবস্ট্রাক্ট হবে। ফ্রেন্ডশিপ আবারও কি অ্যাবস্ট্রাক্ট। কিন্তু মাটন, মাটন মানে কি খাসির গোশত, আপনারা তো কিনতে পারেন বা ওজন করে কিনেন, দ্যাট মিন্স মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবং দেখেন এটা কিন্তু আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট দুটোরই শর্ত কি আনকাউন্টেবল হইতে হবে। চ্যারিটি মানে কি দানশীলতা, তাহলে দানশীলতা কখনোই কি নয়, কখনোই ম্যাটেরিয়াল নাউন নয়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শর্টটা লিখলাম এএন শর্টে। ডায়মন্ড দেখা যায়, ওজন করা যায়, ম্যাটেরিয়াল নাউন। কমিটমেন্ট দেখা যায় এবং সাফিক্স আছে, অর্থাৎ সাফিক্স যুক্ত ওয়ার্ড কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অক্সিজেন যে কোনো পদার্থ, অক্সিজেন কোন নাউন আপনি বলেন, আমি বলবো না। অক্সিজেন কোন নাউন বলেন তো? থ্যাংক ইউ। অক্সিজেন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত যতটুকু আপনি ক্লাস করছেন এর পুরোপুরি কি বুঝতে পারছেন, বা কোথাও কি কোনো বুঝতে কষ্ট হয়েছে বা সমস্যা হয়েছে? বলেন তো কোথাও কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? আশা করি হওয়ার কথা না। তারপরে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনি অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে কিছু জিনিস আরো একটু দেখবো ঠান্ডা মাথায়, আরো একটু না ক্লাস আরো। আমরা দেখেন আমরা প্রপার নাউন পড়লাম, ম্যাটেরিয়াল পড়লাম, আর কি অ্যাবস্ট্রাক্ট পড়লাম, বাকি আছে কোনটা সবচেয়ে ভেজাইলা এই যে জিনিসটা, কমন নাউন। কমন নাউন দেখলে মনে হয় যে না আরে পারা তো যায়, কমন নাউন তো কোনো ব্যাপার এটা, কিন্তু কমন নাউন সবচেয়ে ভেজাইল একটা জিনিস, এবং কমন নাউন থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, প্রচুর প্রশ্ন আসতে দেখা যায় হচ্ছে এই কমন নাউন থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে দেখবো কমন নাউন কিভাবে চেনা যায়। আপনারা যদি প্রশ্ন করা হয় এক একজনকে ধরে ধরে, মানে এক এক করে যদি প্রশ্ন করা হয় যে মানে কমন নাউন বলতে কি বুঝেন, অনেকে বলবেন সাধারণ নাম, অনেকে বলবেন হচ্ছে একটা দ্বারা সবাইকে বোঝানো যাবে, এরকম কোনো কথা বলবেন। আবার অনেকে বলতে পারেন যে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এটা তো বাংলা, সেটা আমিও জানি আপনিও জানেন। এখন এই কমন নাউনে যদি উদাহরণ লিখতে বলা হয় অনেকে লিখবেন হচ্ছে বয়, গার্ল, ম্যান, ওম্যান, টিচার, স্টুডেন্ট, আরো সবকিছু আছে। কিন্তু কথা হচ্ছে এই কমন নাউন চেনাটা সবচেয়ে শয়তানি বুদ্ধি আছে, মানে একদম এই শয়তানি বুদ্ধির উপরে কোনো কিছু নাই। শয়তানি বুদ্ধিটা কি? শয়তানি বুদ্ধিটা হচ্ছে দুনিয়াতে যা কিছু গণনা করা যায়, দুনিয়াতে যা কিছু গণনা করা যায় এর উপরে আর কোনো কথা নাই। দুনিয়াতে যা কিছু গণনা করা যায় সেটি কি হবে, সেটি কমন নাউন। যে জিনিস আপনি গুনতে পারবেন না সেটা কমন নাউন হবে না। অতএব একটা কথা মনোযোগ দিয়ে লিখে রাখবেন, অতএবটা হচ্ছে এরকম যে কমন নাউন ইকুয়াল টু
কাউন্টেবল নাউন শুধু ইকুয়াল না, দেখেন আমি হচ্ছে গণিত যারা পারেন বা যারা ভালো বুঝেন, দেখেন আমি কিন্তু দুইটা চিহ্ন দিয়ে দিয়েছি, তিনটা চিহ্ন মানে সর্বসম বোঝায়। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যা কিছু গুনতে পারবেন সেটা হচ্ছে কমন কিংবা কাউন্টেবল। যা কমন তাই কাউন্টেবল, যা কাউন্টেবল তাই কমন। কথা কি ক্লিয়ার? রাকিবুল ভাই, হ্যাঁ শয়তানি বুদ্ধি, আই এম দ্য কিং অফ শয়তানি। ঠিক আছে, শয়তানি বুদ্ধি ছাড়া কোনো কোশ্চেন সলভ হবে না। পুরা ইংলিশ গ্রামার সবকিছু শয়তানি বুদ্ধি দিয়ে আগাইতে হবে। ঠিক আছে, কিন্তু দেখেন শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করলে কিন্তু বেসিক ক্লিয়ার করি। কেউ বলতে পারবে না যে ভাই বেসিক না দিতে শুধু টেকনিক দিচ্ছেন, না, আমি ফুল আগে বেসিকে বিশ্বাসী। কারণ একটা বিল্ডিং এ যদি ভিত ভালো থাকে উপরে যা মন চায় তুলতে পারবেন, ভিত যদি নড়বড়ে থাকে তাহলে হয় না ভাই। কথা ক্লিয়ার? আচ্ছা নেক্সটে আসেন। তাহলে কমন ইকুয়াল টু কি কাউন্টেবল, কাউন্টেবল ইকুয়াল টু কি কমন। এখন যদি একটা বাক্য আপনাকে বলা হয় যে হচ্ছে দা সব, এভাবে মানে কঠিনটা না দিয়ে মানে সহজের দিকেই যাই, যে হচ্ছে যদি আপনাকে বলা হয় হি গিফটেড মি বুক, বলেন তো বাক্য ঠিক না ভুল? বই তো একটা কমন নাউন, বই যে একটা কমন নাউন তাতে কোনো সন্দেহ নেই, কারণ বইকে গণনা করা যায়। পৃথিবীতে যা কিছু গুনতে পারেন, যে আমার হাত ঘড়ি, আঙ্গুল গণনা করা যায়, মাথা গণনা করা যায়, চোখ গণনা করা যায়, তারপরে হচ্ছে এই যে মার্কার গণনা করা যায়, অর্থাৎ পৃথিবীতে যা কিছু গুনতে পারেন সেটা মানে কমন নাউন। তাহলে এই যে বাক্যটা আপনাকে লিখলাম সেটা হচ্ছে হি গিফটেড মি বুক, তাহলে এই বুকটা কি মানে পুরো বাক্যটা কি ঠিক না ভুল, এটা একটু আমাকে বলেন। এই বাক্যটা যে আমি লিখছি এটা কি ঠিক নাকি এই বাক্যটা ভুল, এটা আমাকে একটু বলেন তো। দেখেন আমরা যদি বাক্যটা একটু কাটাছেড়া করা যায়, তাহলে সে আমাকে গিফট করলো একটা কি বই, এখানে বাক্যটা যদি চিন্তা করেন তাহলে বাক্যটা কিন্তু ভুল আছে। বাক্যটা ঠিক করার জন্য কি করতে হবে? ঠিক করার জন্য একটা সামনে এ বসাইতে হবে, নয়তো আপনাকে বুকের সাথে এস বসাইতে হবে। হয় বলতে হবে সে আমাকে একটা বই দিছে, নয়তো আমাকে সে একাধিক বই দিছে। অর্থাৎ এই বুকটা তো কমন নাউন, তাতে কোনো সন্দেহ নাই। কমন নাউনের সামনে আর্টিকেল দেওয়া লাগে, নয়তো পরে কি দেওয়া লাগে এস অথবা ইএস দেওয়া লাগে। তার মানে একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গার, সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এই গুরুত্বপূর্ণ কথাটা 7 স্টার দিয়ে লিখবেন, একদম 7 স্টার। কি কথা? যে কমন নাউন বা কাউন্টেবল নাউন একই তো জিনিস, যাহাই কমন তাই কাউন্টেবল, যাই কাউন্টেবল তাই কমন। কমন নাউন বা কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না, মানে কখনোই এটা একা বসানো পসিবল না, বাক্যে কখনোই একা বসে না। অর্থাৎ সব সময় যে একা বসবে, আপনি পৃথিবীতে কোনো কমন নাউন দেখাইতে পারবেন না যে সেটা একা বসে আছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ সব সময় দুইটা ফরম্যাটে বসে। অনেকে বলতে পারেন যে ভাই তাহলে বসে কেমনে? সব সময় দুইটি ফরম্যাটে বসে। কয়টি ফরম্যাট? দুইটি ফরম্যাট। ওই যে ফরম্যাট দুটো একটু দেখলাম একটু আগে। প্রথম ফরম্যাটটা কি? প্রথম ফরম্যাটটা হচ্ছে বসে। প্রথম ফরম্যাটটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ সামনে আপনাকে আর্টিকেল রাখতে হবে, অর্থাৎ আর্টিকেল প্লাস কমন নাউন। মাঝে মধ্যে এটা প্রশ্ন হয় যে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে। মনে রাখেন শুধুমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল বসানো পসিবল, শুধুমাত্র কার সামনে? কমন নাউনের সামনে। ঠিক আছে, কমন নাউনের সামনে আর্টিকেল বসে। আরেকটা আছে সেটা হচ্ছে এই কমন নাউনের সাথে একটা এস অথবা ইএস বসে। প্রপার নাউনের সামনে আর্টিকেল এ বা এন বসানো যায় না, বিশেষ কিছু ক্ষেত্রে দা বসানো যায়। ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্টের সামনে আর্টিকেল বসানো যায় না। ঠিক আছে, কমন নাউনের সামনে আর্টিকেল থাকে, নয়তো পরে কি থাকে এস বাই এস। আরেকটা আছে কালেকটিভ নাউন, আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে, তাহলে কমন নাউন কখনো একা বসানো, সবসময় কয়টা ফরম্যাট? এই যে এই দুটো ফরম্যাট, হয় সামনে আর্টিকেল নয়তো কি পরে এস অথবা ইএস, না হলে কমন নাউন বাক্যে ব্যবহার করা যাবে না। এখন একটু জিনিস দেখেন তো, পরীক্ষার হলে আপনাকে একটা ওয়ার্ড আমি দিলাম, একটা ওয়ার্ড আমি আপনাকে দিছি, যে ওয়ার্ড আপনি কোনোদিন দেখেনই নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে সেই ওয়ার্ডের সামনে একটা এ অথবা এন বসায় রাখছি। দেখেন পরীক্ষার হলে ওয়ার্ড আপনি দেখেন নাই, কিন্তু সেই ওয়ার্ডের সামনে একটা কি বসায় রাখছি, এ অথবা এন। তাহলে আর্টিকেলের পরবর্তী ওয়ার্ডটা কি হবে? নাউন হবে, তাতে তো কোনো সন্দেহ নাই। এবং এই নাউনটা অবশ্যই কোন নাউন হবে? এই নাউনটা অবশ্যই হবে কমন নাউন। কথা বুঝতে পারছেন?
কারণ একমাত্র কমন নাউনের সামনে আর্টিকেল বসানো যায়। আবার এমনও হইতে পারে যে একটা ওয়ার্ড দিছি, এই ওয়ার্ডের মিনিং আপনি কোনোদিন দেখেনই নাই বা ওয়ার্ডটা দেখেনই নাই, কিন্তু সেই ওয়ার্ডের সাথে আমি একটা এস অথবা ইএস বসায় রাখছি, মানে প্লুরাল বানায় রাখছি। এস বাই এস বসানো মানে কি, সেটা প্লুরাল বানানো, তখনও সেটা অবশ্যই কোন নাউন, তখনও সেটা হচ্ছে কমন নাউন। কারণ একমাত্র কমন নাউনেরই সিঙ্গুলার প্লুরাল করা যায়, আর কোনটারই করা যায় না। কথা কি বোঝা গেছে? যদি এটাও আপনাদের মন সন্তুষ্ট না হয়, তারপরে দুটো এক্সট্রা কথা বলে রাখবো এই জায়গায়, সেটা হচ্ছে কমন নাউন চেনার দুটো এক্সট্রা কথা। কি কি কথা? এক নাম্বার যদি মনে রাখতে পারেন, সেটা হচ্ছে যে নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যায়, যে নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যায় সেটা কমন। কারণ এই কোন যে জিনিসটা গণনা করা যায় তারই তো সিঙ্গুলার প্লুরাল হয় নাকি? তাহলে যে নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যায় প্লাস প্লাস 2 নাম্বার যে নাউনের জেন্ডার পরিবর্তন করা যায়, সেটি কোন নাউন ভাই? সেটি কমন নাউন। আবারও বলি, সেটা কোন নাউন? সেটা হচ্ছে কমন নাউন। এর বাইরে পৃথিবীতে আর কোনো কথা দরকার আছে বলে বোধ করি না, বা মনে হয় না আমার। মাসুমা জাহান মিম, ইউসিসি মানিকগঞ্জ ব্রাঞ্চে গত বছর ক্লাস নিয়েছিলাম, এবছর নেওয়া হয়নি। আর এই মাসে একটা মানিকগঞ্জই মানে আপনাদের বিসিএস কনফারেন্সে ক্লাস নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি মানে কাজের কারণে। ঠিক আছে? আচ্ছা, এইটু ক্লিয়ার? তাহলে যে নাউনে সিঙ্গুলার প্লুরাল করা যায় আর হচ্ছে যে নাউনে জেন্ডার চেঞ্জ করা যাবে, সেটা অবশ্যই কোন নাউন? কমন নাউন। তাহলে দেখছেন যে কমন নাউন চেনার কতগুলো বুদ্ধি আপনাকে দিছি আমি। প্রথমত কি করা যায়, সামনে আর্টিকেল থাকলে কিংবা পরে এস বাই এস থাকলে কমন নাউন। যে নাউনের সিঙ্গুলার প্লুরাল করা যাবে, মানে কাউন্টেবল আনকাউন্টেবল করার পরে চিন্তা করবেন হচ্ছে সিঙ্গুলার প্লুরাল করা যায় কিনা। ঠিক আছে? এবং যে নাউনের জেন্ডার চেঞ্জ করা যায়, যেমন বয় থেকে গার্ল করা যায়, ম্যান থেকে ওম্যান করা যায়, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস করা যায়, টাইগার থেকে টাইগ্রেস করা যায়, অর্থাৎ সবগুলো হচ্ছে কমন নাউন। প্রথম যে শয়তানি বুদ্ধি দিছি, যে নাউন গণনা করা যায় ওইটা। ঠিক আছে? তাহলে কমন নাউন চেনা যায় কিভাবে? দেখেন একটা শয়তানি বুদ্ধি আছে কমন নাউন চেনার উপায়। সোজা কথা, কালেকটিভ নাউন ব্যতীত, দেখেন একটা শর্ত কিন্তু লাগাই দেওয়া আছে এই জায়গায়। কালেকটিভ নাউন ব্যতীত কোনো ওয়ার্ড বা নাউনের সামনে আর্টিকেল থাকলে, কোনো ওয়ার্ড বা নাউনের সামনে কি থাকলে? আর্টিকেল থাকলে, তাহলে আর্টিকেল কি? এ এন দা। তাহলে কালেকটিভ নাউন ব্যতীত কোনো ওয়ার্ডের সামনে আর্টিকেল থাকলে কিংবা ওয়ার্ডটির সাথে এস অথবা ইএস থাকলে, সেটি অবশ্যই 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 কোন নাউন? অবশ্যই কমন নাউন। ঠিক আছে? এবং এই যে একটু আগে বললাম সিঙ্গুলার প্লুরাল করা যাবে, কমন নাউনে কি করা যাবে? সিঙ্গুলার প্লুরাল করা যাবে, মানে ইট ক্যান বি চেঞ্জ টু প্লুরাল অর ক্যান বি চেঞ্জ টু সিঙ্গুলার। আবারও কি করা যায়? জেন্ডার চেঞ্জ করা যাবে, ম্যাসকিউলিন ফেমিনিন এই দুটো করা যাবে। এটা হচ্ছে কমন নাউন। ভাই একটু বলেন তো ফুললি ক্লিয়ার কিনা আপনি? ফুললি ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে বলেন। এখন আমরা হচ্ছে কিছু কোশ্চেন সলভে যাব। আবারও বলি, কমন নাউন চেনার উপায় এটা বলছি, কালেকটিভ নাউন ব্যতীত, আপনাকে কালেকটিভ নাউন ব্যতীত করতে হবে, অন্য কিছু না। কালেকটিভ নাউনের সামনে আর্টিকেল থাকলেও কোনো লাভ নেই। গরিবের ক্লাস, মেয়েগুলো বেশি দেখে না, সবাই দেখে রে ভাই। এই আলামিন শুভ, আপনি তাহলে কি? এখানে আছে, সবাই আছে, বুঝছেন? এগুলো হচ্ছে ভালোবাসা। যাই হোক, আসেন তার আমরা কিছু কোশ্চেন সলভে যাই। আইডেন্টিফিকেশন অফ কমন নাউন। দেখেন, আমরা সবাই জানি ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার কি? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু দেখেন তো এখানে ওয়াটারের সামনে কি বসানো আছে? দা বসানো আছে। তাহলে আর্টিকেলের পর কোনো ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই কোন নাউন? সেটা অবশ্যই কমন নাউন। তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে কমন নাউন। আবেগের তাড়নায় এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দাগানো যাবে না। ঠিক আছে? আবেগের তাড়নায় ম্যাটেরিয়াল নাউন দাগানো যাবে না। ওকে, নেক্সট আসেন। The boy thinks himself,
সে মানে ছেলেটা তার নিজেকে মনে করে যে সে একজন রবীন্দ্রনাথ। আমরা জানি রবীন্দ্রনাথ বেসিক্যালি প্রপার নাউন, কারণ রবীন্দ্রনাথ নজরুল সাহিত্যিকের নাম, কিন্তু বাক্যের মধ্যে দেখেন তো রবীন্দ্রনাথের সামনে কি বসানো আছে, একটা আর্টিকেল বসানো আছে। তাহলে আর্টিকেলের পর যে নাউন থাকে সেটা কোন নাউন হয়, সেটা আবারও কমন নাউন হয়। দেখেন এই প্রশ্নগুলো ট্রিকি, মাঝে মধ্যে পরীক্ষার হলে মাথা খারাপ করে। 3 নম্বরে আসেন, নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। বলা হয়েছে নজরুল কোন নাউন, তাহলে নজরুল বলতে কয়টাকে চিনেন, সামনে কোনো আর্টিকেল নাই, পরে কোনো এস বাই এস নাই, তার মানে নজরুল একজনের নাম, নজরুল হচ্ছে প্রপার। কিন্তু যদি বলা হয় দা শেলি অফ বাংলাদেশ, শেলি কোন নাউন, দেখেন আর্টিকেলের পর আছে কে, শেলি, একটা মানে সাহিত্যিক আছে আমাদের হচ্ছে ইংলিশ লিটারেচারের পার্সি বিশি শেলি। এই নজরুলকে বলা হয় সেই হচ্ছে শেলি, কারণ শেলি খুব অল্প বছর বয়সে বাকশক্তি হারায়। আমাদের কাজী নজরুল ইসলামও হচ্ছে অল্প বছর বয়সে 43 বছর বয়সে সে বাকশক্তি হারায়, এই জন্য নজরুলকে বলা হয় হচ্ছে শেলি অফ বাংলাদেশ। তাহলে শেলি এখানে কোন নাউন, তাহলে শেলির সামনে কি আছে, দা আছে, অর্থাৎ এটা হবে কমন নাউন। কিন্তু কথা হচ্ছে অফ বাংলাদেশ, বাংলাদেশের পরে সামনে কি কিছু আছে, নাই, তাহলে বাংলাদেশ হচ্ছে এখানে প্রপার নাউন। কিন্তু যদি বাক্যটা এভাবে বলা যায়, কখনো এভাবে যদি বলে যে আ বাংলাদেশ ওয়াজ বর্ন, একটি বাংলাদেশের জন্ম হয়েছিল, ওয়াজ বর্ন ইন 1971, অথবা আমরা 2024 ধরতে পারি, কারণ 24 পর থেকে নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা শুরু করছি, তাই না? তাহলে আ বাংলাদেশ, তাহলে তখন বাংলাদেশ কি হিসেবে কাজ করবে, তখন বাংলাদেশ কাজ করবে কমন নাউন হিসেবে, এই জন্য শর্টে লিখছি সিএন। 4 নম্বরে আসেন, আদিত্য। দেখেন আমার নামই তো এইটা নাকি, তাহলে দীপ্ত সাধারণত একটা প্রপার নাউন, কিন্তু সামনে কাকে বসায় রাখছি, একটা আর্টিকেল বসায় রাখছি। তাহলে আর্টিকেলের পর কোনো নাউন থাকলে সেই নাউনটা অবশ্যই কোন নাউন, সেটা অবশ্যই কমন নাউন। নেক্সটে আসেন, দ্য চ্যারিটি অফ হাতেম তাই। চ্যারিটি বলতে বোঝায় দানশীলতা, চ্যারিটি বলতে কি বোঝায়, দানশীলতা। কিন্তু কথা হচ্ছে যখন আপনাকে দেওয়া হচ্ছে দা চ্যারিটি, তাহলে আর্টিকেলের পর যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কি হয়, আবারও কমন নাউন হিসেবে কাজ করে। কিন্তু যদি বলা হয় হাতেম তাই কি, দেখেন হাতেম তাই সামনে কোনো আর্টিকেল নাই, পরে কোনো এস বাই এস নাই, এইচ বড় হাতের টি বড় হাতের, তাহলে হাতেম তাই চোখ বন্ধ করে বলা যায় এটা হচ্ছে একটা প্রপার নাউন। দেখেন নাউনের মধ্যে কত ভেজাইলা, নাউনের মধ্যে দুনিয়ার ভেজাল, কথা বুঝছেন? তাহলে একটু বলেন তো প্রপার এটা বুঝছেন ফুললি? রায়হান স্যার, জি ভালো আছি রে রায়হান, কি অবস্থা, অনেকদিন পর। আচ্ছা, তাহলে প্রপার নাউন ক্লিয়ার। আমরা প্রপার নাউন যখন চিনছিলাম তখন দেখা ছিল, মানে চেনার উপায়ে বলা ছিল যে কালেকটিভ নাউন ব্যতীত হইতে হবে, তার মানে আমাকে একটু কালেকটিভ নাউন চেনা দরকার। তাহলে আসেন কালেকটিভ নাউন চিনি। দেখেন কালেকটিভ নাউনটা মনে রাখার সময় এভাবে মনে রাখবেন, সোজা কথা মনে রাখবেন, কালেকশন মানে কি সমষ্টি, কালেকটিভ মানে কি সমষ্টি। আচ্ছা একটু এভাবে চিন্তা করেন তো, কখনো কি প্রপার নাউনের সমষ্টি হওয়া পসিবল? প্রপার নাউন কি কোনো সমষ্টি হওয়া পসিবল? পসিবল না। ম্যাটেরিয়াল নাউন, যে জিনিসটা গণনা করা যায় না সেটাকে আমরা সমষ্টি বানাবো কিভাবে? সমষ্টি বানাইতে গেলে তো সেটা গণনা করতে হবে, তাই না? অর্থাৎ গণনা করা যায় কোনটা, একমাত্র কমন নাউন। এই জন্য এইভাবে মনে রাখবেন, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি অফ কমন। কালেকটিভ নাউন মানে কি, সমষ্টি অফ কমন, অর্থাৎ কমনের সমষ্টি। যেমন দেখেন বার্ড গণনা করা যায়, বার্ড গণনা করা যায়, এই জন্য এস দিছি আমরা। কিন্তু শিপের সাথে হচ্ছে আমরা মনে রাখবেন, শিপ হচ্ছে জিরো প্লুরাল বলে, মানে এর সাথে কখনো এস বাই এস করা যায় না। শিপ, ডিয়ার, সোয়াইন, তারপরে পাইস, এদের সাথে কখনো এস বাই এস করা যায় না। আমার আলোচ্য বিষয় সেখানে না, আলোচ্য বিষয় হচ্ছে এই জায়গায়, যে হচ্ছে দেখেন অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তখন এই পাখির সমষ্টিকে কি বলে, সমষ্টি অফ কমন। পাখির সমষ্টিকে বলা হয় হচ্ছে ফ্লক অফ বার্ডস। কি বলা হয়, ফ্লক অফ বার্ডস, অর্থাৎ অনেকগুলো পাখি নিয়ে গঠিত হয় কে, ফ্লক। তাহলে এই ফ্লকটা যদি সমষ্টি প্রকাশ করে, এই ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু বার্ডসটা কি, বার্ডস হচ্ছে কমন নাউন। এবং শিপ, এই শিপটাও কি ভাই, শিপ হচ্ছে কমন নাউন, কারণ এদেরকে গণনা করা যায়, পাখি গণনা করা যায়, ভেড়া গণনা করা যায়, এইটা।
আবার আসেন কাউজ, যখন অনেকগুলো গরু একসাথে থাকে, যেমন আমরা গরুর পাল বলি, তখন সেটাকে বলা হয় হার্ড অফ কাউজ। হার্ড বানানটা দেখেন HERD, হার্ড অফ কাউজ মানে গরুর পাল। আবার গবাদি পশু যখন হয়, যেমন যখন হচ্ছে ছাগল বুঝাইতে পারে, ভেড়া বুঝাইতে পারে, গবাদি পশুর পালকে বলা হয় হার্ড অফ কাউজ অথবা হার্ড অফ ক্যাটেল। একটা কথা এখানে তথ্য মনে রাখবেন, এখানে লিস্টে যতগুলো দেখবেন সবগুলো কমন নাউন, শুধু এই ক্যাটেলটা বাদে, কারণ ক্যাটেল নিজেই কালেকটিভ। ক্যাটেল নিজেই একটা কালেকটিভ নাউন। আমরা দেখব এদের বাইরেও তো আরো কিছু কালেকটিভ নাউন আছে, সেগুলো একটু দেখা লাগবে। তাহলে অনেকগুলো পাখি যখন একসাথে থাকে তখন বলা হয় ফ্লক অফ বার্ডস। কাউস বললে কি হয়? হার্ড অফ কাউস। লায়ন্স এর ক্ষেত্রে বলা হয় প্রাইড অফ লায়ন্স। আবার এই ক্ষেত্রে বললেন না যে হার্ড অফ লায়ন্স, এটা কিন্তু হবে না, তাহলে সিংহকে অসম্মান করা হয়। অনেকগুলো কুত্তা দেখেন মাঝে মধ্যে বলা হয় কি কুত্তার দল, এই জন্য বলতে হয় প্যাক অফ ডগস অথবা প্যাক অফ উলভস মানে নেকড়ের দল। ঠিক আছে, নেক্সটে আসেন বিজ। মৌমাছির দল বা মৌমাছির ঝাঁক যখন থাকে একসাথে থাকে তখন তাকে বলা হয় সোয়ার্ম অফ বিজ। কি বলা হয়? সোয়ার্ম অফ বিজ অথবা সোয়ার্ম অফ লোকাস্টস। লোকাস মানে হচ্ছে ছোট পোকা। ফিশ আর ফিশেস দুটো কেন দিলাম? কারণ ফিশ আর ফিশেস দুটোই কারেক্ট, ফিশও বলা যায় ফিশেসও বলা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে কথা হচ্ছে এই ফিশকে বলা হয় হচ্ছে স্কুল অফ ফিশ। কি বলা হয়? স্কুল অফ ফিশ। আবার বলেন না মাছের স্কুল, এটা হচ্ছে মাছের ঝাঁক বলে। নেক্সটে আসেন গার্লস অথবা গিজ। এই গিজ কিন্তু হচ্ছে এমনিতে প্লুরাল করা আছে, এই GANDER, গেইন্ডার মানে হচ্ছে হংস, এটা সিঙ্গুলার। আর এটা হচ্ছে প্লুরাল কি? গিজ, সরি এটা সিঙ্গুলার হচ্ছে গুজ। গুজ মানে হচ্ছে হংস, মানে হচ্ছে হংসী হাঁস, আর গিজ এটা হচ্ছে তার প্লুরাল ফর্ম। তাহলে অনেকগুলো মেয়ে যখন একসাথে থাকে বা হাঁস একসাথে থাকলে তাদেরকে বলা হয় গ্যাগল অফ গার্লস অথবা গ্যাগল অফ গিজ, হংসী বলে। ভাইয়া কি বিয়ে করছেন? না ভাই, প্রথম বিয়েটা আমি করি নাই ভাই, প্রথমটা করি আগে দাওয়াত দিব। হ্যাঁ, যাই হোক নেক্সটে আসেন ড্যাকোইটস বা রবার্স। এটাকে বলা হয় গ্যাং অফ ড্যাকোইটস বা রবার্স। আর এই যে ফ্লাওয়ার্স দেখতেছেন, এই অনেকগুলো ফ্লাওয়ার একসাথে থাকলে বলা হয় বুকেট। অনেকগুলো ফ্লাওয়ার একসাথে থাকলে কি বলা হয়? বুকেট, BOUQUET, বুকেট। বুঝা গেছে? অর্থাৎ এই বাম পাশে আপনি যতগুলো দেখলেন ফ্লক, হার্ড, তারপরে প্রাইড, প্যাক, সোয়ার্ম, স্কুল, গ্যাগল, গ্যাং, বুকেট, সবগুলো মূলত হচ্ছে কালেকটিভ নাউন। সবগুলো কোন নাউন? কালেকটিভ নাউন। আর ডান পাশে যতগুলো দেখলেন সবগুলো হচ্ছে কমন নাউন, শুধুমাত্র ক্যাটেল ব্যতীত, কারণ ক্যাটেল নিজেই কালেকটিভ। ক্যাটেল নিজেই কালেকটিভ। ওকে, তাহলে এদের বাহিরেও আরো কিছু কালেকটিভ নাউন দেখতে পাওয়া যায়, মানে এদের ছাড়াও আরো কিছু কালেকটিভ নাউন আছে। আমি এটা মুছে দিই, নেক্সট আগাই। এছাড়াও আরো কিছু কালেকটিভ নাউন এই জন্য দেখেন ভাই, আবারও বলে রাখি এগুলো কিন্তু 5 স্টার, অনেক পরীক্ষায় বারবার আসছে। কি কি? কমিটি, ক্লাব, ক্লাস, ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সভা, ক্যাটেল মানে কি গৃহপালিত প্রাণী বা গবাদি পশু, ক্রু মানে হচ্ছে নাবিক দল, ক্রু মানে কি নাবিক দল, ক্রাউড মানে হচ্ছে ভিড়, ক্রাউড। এরপর হচ্ছে ফ্লিট মানে নৌবহর, অনেকগুলো নৌকা যখন একসাথে থাকে, মানে অনেকগুলো রণতরী যখন একসাথে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে ফ্লিট। আমরা বলি না যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর, সেটাকে বলা হয় 7th ফ্লিট, 8ম নৌবহর 8th ফ্লিট, এই ধরনের কথা। অডিয়েন্স মানে দর্শক মণ্ডলী, পার্লামেন্ট মানে কি সংসদ, জুরি বিচারক মণ্ডলী, ম্যানকাইন্ড মানব জাতি, ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, পদাতিক বাহিনী এটার সাথে ডিফেন্সে ব্যবহৃত হয়। ফ্যামিলি কিন্তু একটা কালেকটিভ নাউন, কারণ ফ্যামিলি কখনো একজন নিয়ে বা দুইজন নিয়ে হয় না। আর্মি, নেভি, টিম ইত্যাদি, মানে এখানে যতগুলো কালেকটিভ নাউন দেখতেছেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, কোনোটা ছেড়ে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা। ওকে, তাহলে একবার আমার সাথে বলেন কমিটি, ক্লাব, ক্লাস, ক্যাবিনেট, ক্যাটেল, ক্রু, ক্রাউড, ফ্লিট, অডিয়েন্স, পার্লামেন্ট, জুরি, ম্যানকাইন্ড, ইনফ্যান্ট্রি, ফ্যামিলি, আর্মি, নেভি আর হচ্ছে টিম। এবং একটা কথা এখানে মনে রাখবেন যে হচ্ছে কালেকটিভ নাউন কখনো একজন নিয়ে গঠিত হয় না,
কালেকটিভ নাউন গঠন করতে মিনিমাম 3 জন লাগে, মিনিমাম 3টা ব্যক্তি অথবা বস্তু দরকার হয়। কথা বুঝতে পারছেন? এই কালেকটিভ নাউনের সাথে একটা মেইন কনসেপ্ট এখানে চলে আসবে, ঠিক আছে? এই কনসেপ্টটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? দেখেন, কিছু কালেকটিভ নাউন, মানে কালেকটিভ নাউন সাধারণত ব্যক্তি বা বস্তু বা প্রাণীদের সমষ্টি। কার সমষ্টি? ব্যক্তি, বস্তু বা প্রাণীদের সমষ্টি নিয়ে গঠিত হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে, ব্যক্তিদের নিয়ে গঠিত কালেকটিভ নাউন গুলো মাঝে মাঝে একত্রে কাজ করে, আবার মাঝে মাঝে সেই সকল ব্যক্তি বা সদস্যদের মধ্যে বিভাজন বা দ্বিমত তৈরি হয়। যেমন যদি বলা হয় কমিটি, এই কমিটির মধ্যে মনে করেন 5 জন আছেন। এখন এই 5 জনের মধ্যে সবাই একমত হইতেও পারেন, আবার সবাই ঝগড়া করতে পারেন। মানে মনে করেন একটা কমিটিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই কাজটা করবেন আপনারা, কিন্তু কিছু মানুষ মতামত দিলে হচ্ছে না, 4 জন বললো আমি এই কাজটা করবো, একজন বললো আমি করব না। তার মানে তাদের মধ্যে মতের মিল থাকলো না। তাহলে আবারও বলি কথাটা, যে কালেকটিভ নাউন ব্যক্তি, বস্তু, প্রাণী সবাইকে নিয়ে গঠন করা যায়, কিন্তু কথা হচ্ছে ব্যক্তিদের নিয়ে গঠিত যে কালেকটিভ নাউন, ব্যক্তিদের নিয়ে গঠিত কালেকটিভ নাউন মাঝে মাঝে একত্রে কাজ করে, আবার মাঝে মাঝে বিভাজন তৈরি করে। এই সকল কালেকটিভ নাউনকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউড কি ভাই? নাউন অফ মাল্টিটিউড মানে হচ্ছে ব্যক্তিদের নিয়ে গঠিত এমন কালেকটিভ নাউন যারা মাঝে মধ্যে সিঙ্গুলার হয়, মাঝে মধ্যে প্লুরাল হয়। এই গুলোকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। একটু বলুন তো এই কনসেপ্টটা ফুল ক্লিয়ার কিনা, যে নাউন অফ মাল্টিটিউড? আবারও বলি আমি, ব্যক্তিবাচক কিছু কালেকটিভ নাউন যারা মাঝে মধ্যে সিঙ্গুলার হিসেবে কাজ করে, মাঝে মধ্যে প্লুরাল হিসেবে কাজ করে, ঠিক আছে? এদেরকে বলা হয় হচ্ছে আমার নাউন অফ মাল্টিটিউড। যেমন কমিটি, কমিটির মধ্যে ব্যক্তি থাকে, এদের মাঝে একতা থাকতে পারে, ঝগড়াও লাগতে পারে। ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ একত্রে থাকতেও পারে, ঝগড়াও লাগতে পারে। ক্রাউড মানে তো ভিড় অবশ্যই অনেকগুলো মানুষ যেখানে থাকবে সেখানে দ্বিমত সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক। পার্লামেন্ট বিভাজন থাকতে পারে, জুরি একত্র থাকতে পারে, আবার মনে করেন বিভাজন থাকতে পারে। ফ্যামিলির মধ্যে কি মনে রাখবেন, ফ্যামিলি কখনো দুইজন নিয়ে গঠন করা যায় না। ফ্যামিলি হইতে গেলে হাজবেন্ড এবং ওয়াইফের পাশাপাশি একটা ব্যাটারিও লাগে, মানে পিচ্চির কথা বলতেছি, মিনিমাম 3 জন লাগে। অর্থাৎ এদের মাঝে মাঝে একত্রে কাজ করে, আবার মাঝে মধ্যে বিভাজন তৈরি হয়। এই নাউনগুলোকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। ভাই কথা কি ক্লিয়ার? নাউন অফ মাল্টিটিউড চিনছেন? তাহলে দেখেন আমরা একটা সামারাইজ করি। সামারাইজটা কি? সামারাইজটা এরকম যে প্রপার নাউন নির্দিষ্ট, কমন নাউন কি হবে? কমন নাউন হচ্ছে গণনা করা যাবে এবং যে জিনিসের সিঙ্গুলার প্লুরাল করা যায়, জেন্ডার চেঞ্জ করা যায়। কালেকটিভ নাউন কমনের সমষ্টি, ম্যাটেরিয়াল দেখা যায় এবং আনকাউন্টেবল, আর অ্যাবস্ট্রাক্ট দেখা যায় না কিন্তু আনকাউন্টেবল। কথা কি ক্লিয়ার? ম্যাটেরিয়াল দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট দেখা যায় না। প্রপার নির্দিষ্ট কিছু কোশ্চেন আসে না। কমন নাউন গণনা করা যায়, জেন্ডার চেঞ্জ করা যায়, নাম্বার চেঞ্জ করা যায়, আর কালেকটিভ নাউন হচ্ছে এগুলোর সমষ্টি, ঠিক আছে? এখন আমরা কিছু কোশ্চেন সলভের দিকে যদি যাই, জাস্ট কিছু কোশ্চেন সলভ, যে ভার্বাল নাউন কি। কোশ্চেন সলভের আগে এই তথ্যটা একটু লাগবে, ভার্বাল নাউন কি। খুবই সিম্পল একটা কনসেপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। এই যে মাঝে মধ্যে দেখেন না দা এবং অফ, এই দা এবং অফের মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজি টা দেখেন, দা এবং অফের মাঝে যে ভার্ব প্লাস আইএনজি টা থাকে অথবা যে জেরান্ডটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভার্বাল নাউন। যেমন যদি বলা হয় the singing of Rohim is very bad, কিন্তু দেখেন তো the singing of Rohim, তাহলে এই যে দা এবং অফের মাঝখানে এখানে কি দেখতেছেন? আইএনজি। তাহলে দা এবং অফের মাঝখানে যে আইএনজি টা থাকে সেই আইএনজিটাকে বলা হয় কি? ভার্বাল নাউন। সেই আইএনজিটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল নাউন চিনছেন? ওকে, এটা একটু লিখবেন যে দা এবং অফের মাঝখানে যে ভার্বের সাথে আইএনজি দেখা যায় এই ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় ভার্বাল নাউন। মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নিচের কোন বাক্যে ভার্বাল নাউন আছে,
নিচের কোন বাক্যে ভার্বাল নাউন নাই, এগুলো মাঝে মধ্যে লাগে। ঠিক আছে, আশা করি লেখা শেষ। নেক্সটে আসেন, কিছু আমরা ওয়ার্ড নিয়ে আসছি বা হচ্ছে প্র্যাকটিস নিয়ে আসছি। সোজা কথা, দেখেন দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল, আপনাকে বলা হয়েছে অনেস্টি কোন নাউন। দেখেন আমরা বেসিক্যালি কি জানি, অনেস্টি একটা ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখনই আসে দা আর্টিকেলের পর যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কি হয়, সেই ওয়ার্ডটা অবশ্যই কাজ করে হচ্ছে কমন নাউন হিসেবে। ম্যাটেরিয়াল তো হবেই না, কালেকটিভও হবে না, প্যাস লাগবে অ্যাবস্ট্রাক্ট আর কমনের মধ্যে। অ্যাবস্ট্রাক্ট আর কমনের তফাৎ কি, কোন নাউনের সামনে আর্টিকেল থাকলে বা পরে এস বাই এস থেকে সেটা কোন নাউন হয়, সেটা হচ্ছে কমন নাউন হিসেবে কাজ করে। তাহলে অ্যানসার কি, একের উত্তর হচ্ছে 3। একটু বলেন তো 1 নাম্বার ক্লিয়ার কিনা? রকিবুল ভাই ভালো বলছেন, জোর করে নাউন বানাইছে। আসলে কথা সত্য, জোর করে তাকে নাউন বানানো হয়েছে। এমনিতে সে জন্মগতভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে জোর করে বলা হয়েছে বেটা তুই নাউন এখন নাউন কমন নাউন হিসেবে কাজ কর, তাছাড়া তোর উপায় নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন নেক্সট আবার আসেন। 1 নাম্বার যদি হয়ে যায়, 2 এ আসেন। দা ওয়ার্ড পোয়েট্রি, পোয়েট্রি যদি বাংলা জিজ্ঞাসা করেন তাহলে পোয়েট্রি মানে হচ্ছে কাব্য প্রতিভা। কি বলা হয়, কাব্য প্রতিভা। তাহলে জাস্ট আপনাকে ওয়ার্ড বলছে, কোনো বাক্য দেয় নাই। তাহলে কথা হচ্ছে কারো প্রতিভা কি দেখা যায়, জাস্ট আপনাকে উপলব্ধি করতে হয়। তাহলে যেহেতু কারো প্রতিভা দেখা যায় না, সেক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই কোন নাউন, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট। কাউন্টেবল না, আনকাউন্টেবল না, প্লুরাল তো আরো না। তাহলে অ্যানসারটা অবশ্যই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ পোয়েট্রি কাব্য প্রতিভা বোঝায়। একটু আপনারা যারা ক্লাসে আছেন তারা জাস্ট আপনাদেরকে হচ্ছে রেসপন্স করবেন যে হচ্ছে কোনটা কোন নাউন, এটা জাস্ট একটু আমাকে অপশনগুলো লিখে দিবেন, এ বি সি আর ডি। আমরা এতক্ষণ যে পড়লাম সেই পড়ার একটা আউটকাম আমরা দেখা লাগবে, যে হচ্ছে কিভাবে কি করা যায়। ওকে, 2 ক্লিয়ার। নেক্সটে আসেন, নো আর্টিকেল ইজ ইউজড মানে কোন নাউনের সামনে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। আমরা নাউন পড়ছিলাম অনেকগুলা, তাই না, কিন্তু কোন নাউনের সামনে আর্টিকেল ব্যবহার করা হয় না। যেমন দেখেন, কালেকটিভ নাউনের সামনে আর্টিকেল হতে পারে, এ হার্ড অফ ক্যাটেল করাই যায়, যে হচ্ছে একটা গরুর পাল করা যায়। অর্থাৎ কালেকটিভ নাউনের সামনে আর্টিকেল ব্যবহার করা যায়। ম্যাটেরিয়াল নাউনের সামনে কখনো কি আর্টিকেল দেখছেন আইজ অব্দি? দেখেন নাই। কমন নাউন ছাড়া তো মানে কমন নাউনের সামনে তো আর্টিকেল হওয়াটা খুব স্বাভাবিক। নাউন অফ মাল্টিটিউড এটাও তো হতে পারে, হতে পারে না? আ কমিটি হতে তো পারে যে একটা কমিটি। তাহলে শুধুমাত্র একটা নাউনের সামনেই কখনো আর্টিকেল ব্যবহার করা যায় না, তার নাম কি, তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার নাম কি ভাই, তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়ালের সামনে আর্টিকেল হয় না, অ্যাবস্ট্রাক্টের সামনে আর্টিকেল হয় না, প্রপারের সামনে আর্টিকেল এ বা এন বসে না, কিন্তু দা বসতে পারে। প্রপারের সামনে কখনো এ বা এন দেখবেন না, দেখবেন দা বলা যায়। ঠিক আছে, তাহলে 3 ক্লিয়ার। নেক্সট আসেন 4, the building is built of stone, এই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছে কি দ্বারা, স্টোন দ্বারা। একটু চিন্তা করেন তো, স্টোনের আগে পিছে মানে স্টোনের আগে পিছে কি কিছু আছে, জাস্ট এটা অফ আছে, প্রিপজিশনের পর কি বসে, নাউন বসে। তাহলে স্টোন যে একটা নাউন তাতে কোনো সন্দেহ নাই। এখন স্টোনের সামনে যেহেতু আর্টিকেল নাই, পরে এস বাই এস নাই, তার মানে সেটা কাউন্টেবল হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, এখন প্রপার নাউন স্টোন দ্বারা কি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝেন বা কোনো জায়গা বোঝেন, নির্দিষ্ট কোনো কিছুকে বুঝি না। অ্যাডজেক্টিভ হওয়ার কোনো চান্স নেই, কারণ প্রিপজিশনের পর কি বসে, নাউন বসে। তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখেন আপনাদেরকে যতগুলো বলছি পড়ার মধ্যে আছে কিনা। আমরা হচ্ছে শুধু মানে শুধু কোশ্চেন সলভ করে একটা মানুষের ভাগ্য পরিবর্তন হওয়াটা খুবই টাফ বিষয়। আমরা এই জন্য দেখতে হবে যে হচ্ছে পড়বো আগে, তারপর কোশ্চেন সলভ করব, তাছাড়া আমরা কোশ্চেন সলভ করব না। ঠিক আছে, নেক্সটে আসেন। The jury have given different opinions. Here jury, দেখেন এই জুরিটা কি, আমরা একটু আগে দেখলাম যে কমিটি, ক্লাব, ক্লাস, ক্যাবিনেট, পার্লামেন্ট, জুরি এগুলো সর্বদা কি হয়, সর্বদা কালেকটিভ নাউন হিসেবে কাজ করে। এখানে আবার আবেগের কারণে কমন নাউন দিবেন না। কেন দিবেন না, দেখেন আমরা যখন কমন নাউন চেনাই তখন একটা কথা বলা ছিল
যে কালেকটিভ নাউন ব্যতীত কোনো ওয়ার্ডের সামনে আর্টিকেল থাকলে, কালেকটিভ নাউন ব্যতীত অন্য কোনো ওয়ার্ডের সামনে আর্টিকেল থাকলে সেটা কি হবে? সেটা হবে কমন নাউন। এখানে জুরি অবশ্যই কমন নাউন হওয়ার কোনো চান্স নাই, অ্যাবস্ট্রাক্ট হবে না, ম্যাটেরিয়াল আরো হবে না। তাহলে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে কালেকটিভ নাউন। অ্যানসার কালেকটিভ নাউন। 4 5 ক্লিয়ার? 5 কি ক্লিয়ার ভাইয়ারা? ওকে, নেক্সট আসেন। আ হার্ড অফ ক্যাটল। দেখেন আবারও একই ভুল করেন না। আমরা একটু আগে বলছিলাম যে হচ্ছে এ হার্ড অফ ক্যাটল যখন আপনি বলবেন তখন আপনাকে অবশ্যই দেখা লাগবে যে হার্ড, এই হার্ডটা কিন্তু কালেকটিভ নাউন। এই যে হার্ড অফ কাউস বললাম, তাহলে এর সামনে আর্টিকেল থাক বা না থাকে এতে কোনো মাথা ব্যথা নেই। তাহলে হার্ড এখানে কোন নাউন? 6 এর উত্তর আমি দিব না, 6 এর উত্তর আপনারা বলবেন। 6 এর উত্তর আপনারা বলবেন। আরে ওবায়েদ, ছোট ভাই কি অবস্থা? আমাদের জিকের নেক্সট বিগ থিং বলা যায় ওবায়েদ স্যার। তাহলে এই হার্ড অফ ক্যাটেল, দেখেন এখানে হার্ড অফ ক্যাটেলের সামনে আর্টিকেল আছে কিন্তু হার্ড একটা কি? হার্ড একটা কালেকটিভ নাউন। সোজা উত্তর বি হবে না, সি হবে না, ডি হবে না। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1 নাম্বারটা, 6 এর এ। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু কোশ্চেন এটা সলভ করা যাক। এ মিস্টার রহিম। দেখেন আমরা জানি যে মিস্টার রহিম একটা কি? একটা প্রপার নাউন, সাধারণত একটা প্রপার নাউন, কিন্তু এই প্রপার নাউনের সামনে কি দেখছেন? আর্টিকেল। তাহলে আর্টিকেলের পর যে নাউন থাকবে সেটা অবশ্যই কোন নাউন? অবশ্যই কমন নাউন। অপশন বাকিগুলো আর চেক করব না, উত্তর কোনটা? ডি নাম্বার। বাকি তিনটাই বাদ। কথা বুঝতে পারছেন? স্যারের জয় হোক না, আমারে ভাই করে স্যার কয় লাভ নেই, এমনি ছোট মানুষ আমি। আচ্ছা, নেক্সট আসেন। which of the following is a noun of multitude? নিচের কোন নাউনটিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড? একটু অ্যানসার করেন। নিচের কোন নাউনটিকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড? আমরা এর আগেও পড়ছিলাম যে নাউন অফ মাল্টিটিউড কাকে বলে, আমরা আগে দেখছিলাম। 8 নাম্বার অ্যানসার আপনারা করবেন। দেখেন নাউন অফ মাল্টিটিউড বলতে বোঝায় ব্যক্তিবাচক কালেকটিভ নাউন। তাহলে ফরগিভনেস এটা হচ্ছে বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন, এ এন লিখলাম। জুরি হচ্ছে কালেকটিভ নাউন এবং ব্যক্তিবাচক কালেকটিভ নাউন। মনে রাখবেন নাউন অফ মাল্টিটিউড কিন্তু কালেকটিভ নাউনেরই একটা অংশ। ফ্লক, ফ্লকটা কালেকটিভ কিন্তু ফ্লকটা কিন্তু ব্যক্তিবাচক নয়। ফ্লক হচ্ছে কি বাচক? ছাগলবাচক, ভেড়াবাচক। ট্রুপ, এ ট্রুপ অফ মানকিজ বলে, মানে হচ্ছে বানরের দলকে বলা হয় ট্রুপ অফ মানকিজ। ঠিক আছে? অথবা ট্রুপ অফ সোলজার্স, এটাও করা যায়। তার মানে উত্তর একটাই আছে, উত্তর হচ্ছে বি নাম্বারটা। লামিন শাহ ভাই 8 এর 1 না ভাই, 8 এর 1 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নেক্সট আসেন। The committee dash reached into a decision. দেখেন আমরা যে একটু আগে দেখলাম যে কি দেখছিলাম? নাউন অফ মাল্টিটিউড দেখছিলাম না? নাউন অফ মাল্টিটিউড। এই নাউন অফ মাল্টিটিউড দেখানোর সময় একটা কথা বলা ছিল যে এরা মাঝে মধ্যে একত্রে কাজ করে, আবার মাঝে মধ্যে বিভাজন তৈরি হয়ে যায়। কথা হচ্ছে এরা যখন একত্রে কাজ করে তখন সেটা হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়। একত্রে কাজ করলে কি হবে? সিঙ্গুলার, আর বিভাজন তৈরি হলে প্লুরাল। এখন দ্য কমিটি ড্যাশ রিচড ইনটু আ ডিসিশন, তারা পৌঁছাইছে একটা সিদ্ধান্তে। তারা পৌঁছাইছে কি? একটা সিদ্ধান্তে। তার মানে এই কমিটিটা হচ্ছে একটা সিঙ্গুলার, কারণ তারা একত্রে কাজ করছে। তাহলে একত্রে কাজ করলে অ্যানসার কি? একত্রে কাজ করে অ্যানসারটাও সিঙ্গুলার, এবং যেহেতু V3 আছে এই জন্য বি ভার্ব নেওয়ার দরকার নাই। বাকি আছে কোনটা? হ্যাজ আর হ্যাভ। একত্রে কাজ করছে মানে সিঙ্গুলার, উত্তর হচ্ছে হ্যাজ। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের বিশেষত্ব। এরা মাঝে মধ্যে সিঙ্গুলার হয়, মাঝে মধ্যে প্লুরাল হয়। কখন সিঙ্গুলার? যখন তারা একত্রে কাজ করে। আর যখন তারা বিভাজন তৈরি হয় বা দ্বিমত তৈরি হয়ে যায় তখন সেটা কাজ করে মূলত প্লুরাল হিসেবে। ঠিক আছে এইটুকু? তাহলে হচ্ছে নেক্সটে আবারও আসা যাক। এই যে এই কোশ্চেনটা দেখেন, খুবই কিউট একটা কোশ্চেন। কোশ্চেনটা মজা লাগে আমার।
এই যে দেখেন জুরি, এই জুরি একটা নাউন অফ মাল্টিটিউড, আমরা আগে দেখছিলাম। আমি শর্টকাটে লিখলাম, আচ্ছা একবারে লিখি, নাউন অফ মাল্টিটিউড। একটু আগে বললাম যে নাউন অফ মাল্টিটিউড গুলো কি হয়, এগুলো হচ্ছে একত্রে কাজ করলে সিঙ্গুলার, আর বিভাজন তৈরি হলে প্লুরাল। এখানে একটা হিন্ট দেওয়া আছে আপনাকে, সেপারেটেড। তাহলে সেপারেট মানে কি, ভাগ হয়ে গেছে। আচ্ছা যখন ভাগ হয়ে যায় তখন জুরিটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমরা জানি তখন জুরিটা প্লুরাল। তার মানে ওয়াজ হবে না, এই ওয়াজও হবে না, বাকি থাকলো কোনটা, এ আর সি। এ আর সি। এখন দেখেন আপনি এও দিতে পারেন, সিও দিতে পারেন, এখানে ওয়্যার, এখানে ওয়্যার। পরেরটা আসেন, যখন জুরিটা বলছেন প্লুরাল, যখন জুরি বলছেন প্লুরাল, তখন এই প্লুরাল নাউনের জন্য যে প্রোনাউনটা বসাবেন সেটা কি সিঙ্গুলার নেবেন? ভুলেও না, সেটাও কি দেওয়া লাগবে, প্লুরাল দেওয়া লাগবে। তাহলে যদি ইটসেলফ দেন তাহলে তো ওয়্যারের সাথে খাপ খায় না, তার উত্তর হচ্ছে সি নাম্বার, ওয়্যার সেপারেটেড অ্যামং দেমসেলভস, নিজেদের মধ্যে তারা ভাগাভাগি মানে বিভাজন তৈরি হয়ে গেছে। ভাই 10 ক্লিয়ার? নেক্সট আসেন, চিলড্রেন লাইক দ্য রিডিং অফ স্টোরি বুকস। একটু আগে একটা কথা বলছিলাম, বলেন তো দা এবং অফের মাঝে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেই ভার্ব প্লাস আইএনজি কে কি বলা হয়? দা এবং অফের মাঝখানে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে কি বলা হয়? কমেন্ট কমেন্ট, সেটাকে কি বলা হয়? আরাফাত ইটসেলফ হবে না ভাইয়া, ইটসেলফ হওয়ার কোনো চান্স নাই, কারণ ইটসেলফ হইতো যদি তাদের মধ্যে সেপারেশন তৈরি না হইতো। ওই রাদিত, নাউন বলা হয় এটা তো আমিও জানি, কিন্তু দা আর অফের মাঝে যে আইএনজি থাকে সেটাকে কি শুধু নাউন বলে? সেটাকে বলে কি, সেটাকে ভার্বাল নাউন বলে। নাউন অফ মাল্টিটিউড হবে না, আবেগের কারণে পার্টিসিপল দিয়েন না, আর ভার্বাল অ্যাডজেক্টিভ তো হবেই না, কারণ এটা হচ্ছে নাউন। ওকে, তারপরে আসেন, দ্য মেকিং অফ দিস ফিল্ম। ওই যে একটু আগে বললাম যে দা, দা এবং অফের মাঝখানে যে আইএনজি, সেই আইএনজিকে কি বলা হয়? সেই আইএনজিটাকে বলা হয় ভার্বাল নাউন। তাহলে অ্যানসার কি, আবারো হচ্ছে বি নাম্বার, অ্যাবস্ট্রাক্ট হবে না, ভার্বাল অ্যাডজেক্টিভ হবে না, প্রপারও হবে না। কথা বুঝতে পারছেন? এক্স্যাক্টলি, দা ভার্বাল নাউন প্লাস অফ। নেক্সট, বেশি না, দুই একটা কোশ্চেন আছে। ও এটাই তো শেষ, নেক্সটটা নেক্সট স্লাইডসে, ঠিক আছে? একটু বলেন তো যারা ক্লাস করছেন তারা ফুললি বুঝছেন কিনা। আজকে এইটুকুই, দুই একটা জিনিস আমরা হচ্ছে পরে আসব, মানে ওই আর কি, ওইটাই বুঝাইছি। হ্যাঁ এত কিছু করলে হবে না ভাই, আপনাকে প্রপারলি একটা আউটপুট দিতে হবে। ভাই পুরোপুরি ক্লাস কি বুঝছেন? আমরা ধারাবাহিক কিছু হচ্ছে সিকোয়েন্স নিয়ে আসব, সিকোয়েন্স নিয়ে ধারাবাহিক ভাবে আসব। নাউনের একটা গেল, বাংলা হবে, আর হচ্ছে ম্যাথ ক্লাস হবে, আস্তে আস্তে আপনাদের জন্য সবকিছু আমরা আয়োজন নিয়ে আসব, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আপনারা ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আর আগামীকাল রাত 9টায়, আগামীকাল রাত 9টায় যারা হচ্ছে আমাদের পেজের মধ্যে বিসিএস প্রার্থী আছেন, ব্যাংক জব প্রার্থী আছেন, এক কথায় জব, জবের সাথে যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল বাংলা ক্লাস, সাথে যারা অ্যাডমিশনের আমাদের ছোট্ট বন্ধুরা আছেন তারা হচ্ছে ক্লাসটা করতে পারবেন, কারণ জবের কোশ্চেন থেকে ভার্সিটি কোশ্চেনটা আসাটা খুব স্বাভাবিক একটা বিষয়। তাহলে আজকের মতো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, ক্লাস কবে শুরু করুন? ক্লাস তো চলতেছে রে ভাই।